জিএসটিআর ওয়ান। এই ওয়ানটার মধ্যে ওয়ান কেন করি? আগের দিনও বলেছিলাম, আজকেও বলি। ওয়ান করে করি একটা কারণে, সেটা হচ্ছে ওয়ানের মধ্যে আমার সেলের রিপোর্টটা যায়। সেল বলতে প্রিসিডিং মান্থ, মানে লাস্ট মান্থ। আমি যে ওয়ার্ডগুলো ইউজ করব একটুখানি আনকমন লাগবে, কিন্তু জিএসটি তে এরকমই বলা হয়। প্রিসিডিং মান্থ বা প্রিসিডিং ইয়ার মানে আগের, প্রিভিয়াস না বলে ওরা প্রিসিডিং বলে। তো প্রিসিডিং মান্থ বা প্রিসিডিং ইয়ারের মানে প্রিসিডিং মান্থের 1 তারিখ থেকে 31 তারিখ বা 30 তারিখ পর্যন্ত যা সেল হবে একটা কোম্পানি, যা সেল করা হবে, সেই সেলের ডিটেল রিপোর্ট জিএসটিআর ওয়ান রিটার্নে যাবে। ডিটেল মানে কোন পার্টিকে সেল করেছি, কোন মেটেরিয়াল সেল করেছি, তার এইচএসএন কোড কি, বা যদি সার্ভিস সেল করে থাকি তার সার্ভিস কোড কি, তার ট্যাক্সেবল ভ্যালু কত, সেটা লোকালে সেল করেছি মানে তার সিজিএসটি এসজিএসটি কত, যদি বাইরে সেল করে থাকি তাহলে তার আইজিএসটি কত, কি রেটে সেল করেছি, জিএসটি রেট কি 12% না 24% না 28%, এই এন্টায়ার জিনিসটা অ্যাড করে তার টোটাল ভ্যালু মানে ইনভয়েস ভ্যালু। সাপোজ আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি থেকে আমি একটা সার্ভিস সেল সৌম্যদীপকে করেছি এই মান্থে। তাহলে এই সৌম্যদীপকে যে সেল করলাম, তার কত সেল করলাম, কি সেল করলাম, তার এইচএসএন কোড কি, কত ট্যাক্সেবল, তার উপর কত ট্যাক্স, এর ইনভয়েসের ভ্যালু কত, এই টোটাল একটা এন্টায়ার জিনিস আমার জিএসটি আর ওয়ানে যাবে। তাহলে স্যার আপনি তো একটা সেলের কথা বললেন, যদি একটা কোম্পানিতে এক মাসে এরকম হতে পারে যে 700 800 1000 1200 1500, আবার কোনো কোম্পানিতে একটা দুটো ইনভয়েসও হয়। যদি একটা কোম্পানিতে যদি এক মাসে 10,500 ইনভয়েসও হয়, তাহলে ওই 10,000 ইনভয়েসেরই ডিটেল রিপোর্ট জিএসটি আর ওয়ানে যাবে। আর যদি একটা হয় তাহলে একটাও যাবে। আর যদি স্যার একটা নাও হয়, আমার এই মাসে কোনো সেলই হলো না, তাহলে কি হবে? তাহলে কি রিটার্ন যাবে না? হ্যাঁ, রিটার্ন যাবে। সেটা যাবে নীল, রিটার্ন হয়ে যাবে। কিন্তু রিটার্ন আমাকে দিতেই হবে। আইদার ফিল্ড নীল, NIL, নীল মানে তোমার ওই উজালা নয়, ঠিক আছে? নীল রিটার্ন যাবে, রিটার্নটা ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে কিচ্ছু থাকবে না। এবার তাহলে স্যার ট্যালিতে কেন জিএসটি আর ওয়ানটা আমি কিভাবে দেখতে পাবো? ট্যালি যখন করবো, ট্যালিতে যখন শিখবো, ট্যালিতে করবো, তাতে আমার জিএসটি আর ওয়ান তো আমার স্যার রিটার্ন, রিটার্ন কোথায় যাবে? ট্যালিতে তো যাবে না। রিটার্ন যাবে জিএসটি পোর্টালে। একটা পোর্টাল থাকবে, সেই পোর্টাল গভর্নমেন্ট তোমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড তুমি লগ ইন করে জিএসটি আর ওয়ান ব্লকে ঢুকে তোমার কোম্পানির ইনভয়েস যা যা তুমি সারা মান্থে সেল করেছো তার নথি পুরোর মধ্যে ফিল করে দেবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে স্যার, আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা ইনভয়েস আছে, আমি দিয়ে দেবো। কিন্তু যদি আমার কাছে 10,000 20,000 ইনভয়েস থাকে, তাহলে আমি কি করে দেবো? ওই পোর্টালে ঢুকে কি একটা একটা করে ম্যানুয়ালি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে না। কি হলো আবার? কেউ আছে এখানে? দেখো তো কেউ এসে বোধহয় বেল মারছে। এবার যদি আমি একটা কোম্পানি থেকে আমি যদি সেলটা করি, মানে আমার যদি জিএসটি আর ওয়ানে যদি আমার সেল যায়, জিএসটি আর ওয়ানে আমার সেল গেল, একটা কোম্পানিতে যদি 3,000 10,000 ইনভয়েস আমাকে করতে হবে, তাহলে আমি স্যার ওয়ানে আমি সাবমিট করব কি করে? আমি এই ডেটাটা পাবো কোথা থেকে? কত ইনভয়েস হয়েছে, কোন পার্টির কাছে ইনভয়েস হয়েছে, কিভাবে হয়েছে, কি করে জানি? তার জন্য এই ইন্ডিয়ার জিএসটি ওয়ানের ডিটেলটা, আমাকে ইনভয়েসের কপি আপলোড করতে বলেনি ওখানে, আমাকে বলেছে ইনভয়েসের ডিটেলটা ওখানে ফিল করতে। তো এই টোটাল টোটাল যে জিনিসটা, এই টোটাল জিনিসটা আমি ট্যালিতে যখন এন্ট্রি করব, সেই এন্ট্রি থেকেই আমি কনফিগার করে ওই ফাইলটাই পোর্টালে, জিএসটি পোর্টালে আপলোড করে দেবো। তাহলে আমার জিএসটি আর ওয়ানে ওই সব কিছু ইনভয়েস চলে আসবে। তাহলে স্যার জিএসটি ওয়ানের ট্যালিটা কিভাবে আসবে? এই যে প্রত্যেক দিন ডে টু ডে তুমি যে সেল করবে, তখন তো ইনভয়েস কাস্টমারকে দিতে হবে, তো ইনভয়েস তো তুমি এন্ট্রি করবে।
এন্ট্রি করে প্রিন্ট করে ইনভয়েসটা দেবে। এই যে তুমি এন্ট্রিটা করছো ট্যালিতে, এই এন্ট্রিটা যখন করবে, এই এন্ট্রিটাই তোমার জিএসটিআর ওয়ানে চলে যাবে। পাইছো? জিএসটিআর ওয়ানে চলে যাবে। ক্লিয়ার? বসো বসো বসো। একটু সরে একটু চেপে যাও তো। চেপে যাও, চেপে যাবে যাবে। অসুবিধা, জায়গার অভাব। ছাদ আছে, দরকার পড়লে। ঠিক আছে। তো আমার ওয়ানের মধ্যে, জিএসটিআর ওয়ানের মধ্যে ওই ডিটেলটা ট্যালি থেকে চলে যাবে। ট্যালির যে ডেটাটা, ট্যালি সব ট্যালিতে দেখাবো, কোনো অসুবিধা নেই। ট্যালি ট্যালিতে চলে যাবে। এবার যেটা 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 ডিমটে যেটা আরটু ডিটেলসে জানতে হবে, স্যার জিএসটি ওয়ানে যখন যাব তখন দেখতে পাবে এই যে টোটাল যে তুমি প্রত্যেক দিন যে ইনভয়েস রেস করছো, ইনভয়েস গুলো ডেটা থাকছে, সেখান থেকে জিএসটি আর ওয়ানে পপ আপ হয়ে চলে যাচ্ছে। এইখানে গিয়ে কিন্তু ইনভয়েস গুলো ভাগ হচ্ছে। কিভাবে ভাগ হচ্ছে? ভাগটা এইভাবে হচ্ছে, একটা ইনভয়েসের ক্যাটাগরি চলে যাচ্ছে বি, একটাতে চলে যাচ্ছে বি লার্জ, একটাতে চলে যাচ্ছে বি স্মল, একটাতে চলে যাচ্ছে এক্সপোর্ট, একটাতে চলে যাচ্ছে ক্রেডিট নোট ডেবিট নোট রেজিস্টার্ড, একটাতে যাচ্ছে ক্রেডিট নোট ডেবিট নোট আনরেজিস্টার্ড অ্যান্ড অ্যাডভান্স ইনভয়েস। এবার প্রথমে জানতে হবে যে স্যার আমি একটা মাল, আমার কোম্পানি থেকে একটা কোনো সার্ভিস বা মেটেরিয়াল আমি এক্স একটা কাস্টমারকে বিক্রি করে দিলাম, যা প্রোডাক্টের ভ্যালু তার উপর জিএসটি চার্জ করে বিক্রি করে দিলাম। তাহলে এই বি থেকে এতগুলো যে আপনি বললেন কোনটা কার মধ্যে যাবে, এইগুলোর মানেই বা কি? হ্যাঁ, কি বলছো? বহুত জানতে তো হবে, নাহলে ভুল করে ফেলবে তো। নাহলে রোজ জানতে হবে। আমি আজকেও কিছু জেনে এসেছি, সবসময় আমি জানতে চাই। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ ফেস করেছি, আমাকে বলছে কিচ্ছু জিজ্ঞেস করে, কিচ্ছু জিজ্ঞেস করে। আমি বলছি আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো। কেন? হ্যাঁ বলুন। লাস্ট বাজেটে টিডিএস এ একটা চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেসটা কি? আর কোনো কোশ্চেন? কেন আপনি আমাকে কত টাকা স্যালারি অফার করছেন আগে বলুন। আমি উত্তরটা দিয়ে দেবো। বলছে আপনি কত পাচ্ছেন? আমি বললাম যা পাচ্ছি। বলছে এবার আমার আমার এইটাই, আমি এটা ডিজার্ভ করি, এই অ্যামাউন্টটা এক্স অ্যামাউন্টটা ডিজার্ভ করি, আপনি দিতে পারলে আমি উত্তরটা দিয়ে দেবো। বলছে সরি স্যার, আমার তো অতটা বাজেট নেই। তাহলে কোশ্চেনও করবেন না। তারপর বলছে, আমি তার বলছে তাহলে ওর থেকে আমার বাজেট অত নেই, আর আপনি তাহলে আপনি যেরকম কোশ্চেনটা আপনি আমাকে যেভাবে করছেন, না আমি আপনি আপনি আমাকে বলছেন হয়তো আমি এক্স অ্যামাউন্ট পাই, আপনি আমাকে বলছেন X⁵ দেবো আপনাকে। আপনি কোশ্চেনটা এরকম ভাবে করছেন, আপনি দিতে পারবেন না, তাও আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। 2024 লাস্ট বাজেট টিডিএস চারটে সেকশনে 5% থেকে 2% হয়েছে। নাম্বার ওয়ান 194H, নাম্বার ওয়ান 194IB, 194M অ্যান্ড 194IBA। এবার আপনি যদি বলেন এই ডিফিনেশনটা, আপনাকে এতটা বলতে পারবো না। আর কিছু বলেন? তোমাকে এই লেভেলে আপডেট থাকতে হবে। এই অক্টোবর মাসে একটা জিএসটি তে চেঞ্জেস এসছে, আজকে সকালে একটা অ্যামেন্ডমেন্ট হয়ে জিএসটি তে চেঞ্জেস এসছে। তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। ওরা আপডেট চায়, নলেজ। তুমি কাজ করেছো কিনা, তুমি ইন্ডিভিজুয়াল কাজ করেছো কিনা সেটা চায় না, তুমি নিজে হাতে করেছো। এক হচ্ছে নলেজ, আর সেকেন্ড হচ্ছে তুমি নিজে কতটা আপডেট রয়েছো, কি হচ্ছে মার্কেটে, কি চলছে, কি হচ্ছে, কি হবে। যাই হোক, তো আমার কাছে জানতে হবে এই যে জিএসটি আর ওয়ানে যাব। আমি আবারও প্রথম দিনও বলেছিলাম, তোমাদেরকে ওখানেও বলেছিলাম, এখানেও বলেছিলাম, প্রথম প্রথম বোরিং লাগবে, জিনিসটা কমপ্লিকেটেড মনে হবে, সত্যি তাই। ট্যালির মতো জিনিসটা ইজি নয়, ঠিক আছে, কিন্তু জানতে পারলে দাম আছে। আমাদের হাওড়াতে একটা লোক আছে, হাওড়া স্টেশনে যদি কোনোদিন যাও দেখতে পাবে মাঝে কথা বোর্ডিং ফোর্ডিং হোর্ডিং লাগায়,
জিএসটি গুরু বলে একটা লোক আছে, জিএসটি গুরু। হ্যাঁ, তো প্রচুর টাকা কনসালটেন্সি ফিস, চিন্তা করতে পারি। হ্যাঁ, জল দেখো আছে, দেখো 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 তো জল আছে এই ঘরে আছে, দেখো তো আয়ুষ, দেখো তো জল আছে। আচ্ছা আচ্ছা, এর মৃত্তিকা অবস্থা, ও এখান থেকে ভরে নেবো। আরে তুমি ওঠো না, ওকে ওঠাচ্ছ কেন? একটা মেয়েকে তুমি বসো, ওকে দাও। আচ্ছা, এবার তো জিএসটিআর ওয়ানে আমার এই জিনিসগুলো থাকবে। এবার ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে বি টু বি। স্যার বি টু বি মানে কি? হ্যাঁ, বিজনেস টু বিজনেস আমিও জানলাম, কিন্তু মানেটা কি? কাকে বিজনেস টু বিজনেস বলে? না, এটা জিএসটি তে বলতে হবে তো। সবই তো বিজনেস, বিজনেসের ওপরই তো জিএসটি। বি টু বি, বি ক্যাপিটাল টু বি, এইটার মানে কি? বিজনেস টু বিজনেস, ঠিক কথা। হ্যাঁ, বি টু বি, বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, একদম ঠিক কথা। কিন্তু বি টু বি মানে বিজনেস টু বিজনেস মানে হচ্ছে বি মানে বিজনেস, বি মানে বিজনেস। আমি জিএসটি তে রেজিস্ট্রেশন আমার আছে, আমার কোম্পানি, মানে আমি রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার, রাইট? আর আমি, আমার কোম্পানি সামনে যে লোকটাকে মালটা সেল করছে, সেও জিএসটি তে রেজিস্টার্ড। দেন বোথ দ্য কাস্টমার, মানে অ্যাট দ্য বায়ার অ্যান্ড দ্য সেলার, যদি দুজনেই জিএসটি তে রেজিস্ট্রেশন হয়, তাহলে সেলার যখন কোনো মাল বায়ারকে বেচবে, যখন তার ইনভয়েস দেবে, তাকে যখন ইনভয়েস দেবে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের, তখন তার হেডটা জিএসটি আর ওয়ানে বি টু বি তে আসবে। মানে বায়ার অ্যান্ড সেলার বোথ আর রেজিস্টার্ড আন্ডার ট্যাক্স পেয়ার, রাইট? যখন ট্যালিতে, প্রথমে ট্যালিতে এন্ট্রি করা শেখাবো, তারপর ট্যালিতে এন্ট্রি করে দেখবো রিপোর্টের সাথে কি হচ্ছে, রিপোর্টে কোথায় কি এফেক্ট হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেল তোমার বি টু বি। এবার আসি বি টু সি লার্জ, বি টু সি স্মল। স্যার বি টু সি লার্জ আর বি টু সি স্মল এর মধ্যে ডিফারেন্সটা কি? প্রথমে জানতে হবে বি টু সি, বি টু সি মানে বিজনেস টু কাস্টমার। তাহলে ব্যাকেটে লার্জ আর একটা হেড পাবে বিজনেস টু কাস্টমার, ব্যাকেটে স্মল। এই লার্জ আর স্মলের মধ্যে পার্থক্য। একটা উদাহরণ দিয়ে বলি, তুমি বিগ বাজারে গেছো, আমিও বিগ বাজারে গেছি। বিগ বাজারে জিএসটি রেজিস্ট্রেশন আছে, কিন্তু তোমারও নেই, আমারও নেই, রাইট? ইন্ডিভিজুয়াল কাস্টমার ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল কাস্টমারের ক্ষেত্রে, ও যদি আমার আমি যদি কোনো ওর কাছ থেকে মাল কি, ও কি, ও যে মালটা আমি ওর কাছ থেকে কিনবো, কি জিএসটি চার্জ করবে? কি করবে? করবে। আমি তো কাস্টমার, আমার তো জিএসটি রেজিস্ট্রেশন নেই। তাহলে ও যখন কাস্টমার করবে, ও রিটার্নে বি টু সি হেডে আসবে। এবার প্রশ্নটা এখানে, স্যার বি টু সি তে লার্জে আসবে না স্মলে আসবে? না, ওখানে ব্যাপার আছে বাবা, অত না। তাহলে লার্জে কোনটা আছে? না রে বাবা, অত সেও তো ইংলিশ শিখতে হয় না। বলে দিলি একটা হয়ে গেল, বানিয়ে দিলি এটা হয়ে গেল, ওরকম ব্যাপার নাই। কে বলেছে এটা? ওরকম বললে হবে না। বি টু সি লার্জ মানে হচ্ছে কাস্টমার, বি টু সি স্মল মানে হচ্ছে কাস্টমার। কিন্তু লার্জ আর স্মলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, তুমি একটা যে তুমি বিগ বাজারে গিয়ে তুমি যা মাল কিনলে, তার ভ্যালু হলো 10,000 টাকা। আর আমি বিগ বাজারে গিয়ে ওই সেম লোকের কাছ থেকেই মাল কিনলাম, আমার বিল হলো 2,60,000 টাকা।
একজন মালিক তো সেমই বিল হবে, আর যদি কোনো কোম্পানি থেকে মাল কিনে তো 2 লাখ টাকা বিলই হবে। কেন 2 লাখ টাকা বিল হবে? এখন হবে কেন? আরে বাবা, আমি একটা কাস্টমার, তুমি একটা কাস্টমার, তুমি পকেটে 10,000 টাকা করে বিগ বাজারে নিয়ে গেছো, আর আমি পকেটে কার্ড নিয়ে গেছি। আমি আমার বাড়ির জন্য, তুমি 1 মাসের মাল তুলেছো, আমি 12 মাসের মাল তুলেছি, তাহলে আমার বিলের ভ্যালু তো 2.5 লাখ টাকা হতেই পারে। টাকার ক্ষেত্রে, তাই আমি না? টাকার ক্ষেত্রে বলছি। তুমিও কাস্টমার, আমিও কাস্টমার, আর তোমারও কচু পড়ার জিএসটি নেই, আমারও নেই, কিন্তু যার কাছে মাল কিনতে গেছি তার জিএসটি আছে। তাহলে কি হবে? 2.5 লাখ যদি এক্সিট করে, মানে সাপ্লায়ার মানে যে সেলার, সে যদি 2.5 লাখ টাকার ওপর মাল বেচে কোনো কাস্টমারকে, তাহলে সেটা বিটুসি লার্জে আসবে। সব ক্ষেত্রে বাড়ি বাড়ি বিভিন্ন রকম। কি বল, বিটুসি মানে কি? কাস্টমার। কাস্টমার মানে কি? আনরেজিস্টার্ড, যার রেজিস্টার নেই, যে নন ট্যাক্স পেয়ার, যে ট্যাক্স পে করতে পারবে না, সেই রকম কাস্টমারকে যদি মাল বেচা হয়, তাহলে 2.5 লাখ টাকার ওপর যদি হয় তাহলে বিটুসি লার্জে আসবে, আর যদি 2.5 লাখ টাকার নিচে হয় তাহলে সেটা বিটুসি স্মল। 2,50,01 টাকা, 2,50,01 টাকা লার্জে চলে যাবে, আর স্মল। ক্লিয়ার? তাহলে বি টু বি হলো, বি টু সি লার্জ হলো, আর স্মল। এগুলো কিন্তু সব জিএসটি আর ওয়ান এর ভাগটা বলছি, ঠিক আছে? এবার হচ্ছে এক্সপোর্ট ইনভয়েস। এগুলো এটা কি স্যার ইউয়ানে? এগুলো কিন্তু সব ওয়ান মানে সেল, আমি এখানে পারচেসের কোনো কথাই বলছি না, শুধু সেল নিয়ে কথা বলছি। এগুলো ওয়ানে। আমি দেখো, আমি এতটা বলছি, এতটা করাচ্ছি, আমি ডাইরেক্ট ট্যালিতে ঢুকে দিতে পারি, দুটো এন্ট্রি দেখিয়ে দিতে পারি, সেটা কিন্তু আমি তোমাকে একটা পিডিএফ শেয়ার করে দিতে পারি, কিন্তু সেটা তোমার পড়ে না পড়তে ইচ্ছা করবে, না দেখতে ইচ্ছা করবে। তার কারণ হচ্ছে পিডিএফ এ না বুঝবে সেকশন, না বুঝবে ইংলিশ মানে, না বুঝবে কিছু। সেই জন্য আমি তোমাকে এতটা সময় নিয়ে বাংলায় বলে জিনিসটা বলছি, তুমি তোমাদের মতো করে খাতায় নোট করে নিও। তাহলে বি টু বি হলো, বি টু সি লার্জ হলো, বি টু সি স্মল হলো। এবার হচ্ছে এক্সপোর্ট ইনভয়েস। এক্সপোর্ট ইনভয়েস মানে হচ্ছে আমার কোম্পানি না স্টেটের মধ্যে, না স্টেটের বাইরে, মানে ইন্ডিয়ার ভেতরে, আমার কোম্পানি দেশের বাইরে কোনো মাল সেল করছে। এই সেল করাটা যখন করছে, দেশের বাইরে যখন কোনো সেল করছে, তখনই কনসেপ্টটা হয়ে গেছে এক্সপোর্ট। ইন্ডিয়ার বাইরে যদি কোনো কান্ট্রিতে আমার কোম্পানি মাল সেল করে, তাহলে সেটা হয়ে গেল এক্সপোর্ট, ঠিক আছে? এই এক্সপোর্টে গিয়ে কিন্তু দুটো কনসেপ্ট আসছে, তোমাদের বলেছি, মনে আছে? আরে বাবা, সব বলেছিলাম, আমার মেমোরিটা এত খারাপ নয়। হ্যাঁ বলেছিলি এক্সপোর্টে কি দুটো কনসেপ্ট আছে। এক্সপোর্টে গিয়ে দুটো কনসেপ্ট আছে। আমি ভুলে গেছি। তাহলে জানি এক্সপোর্টে গিয়ে, ভালো করে শুনবে এই জায়গাটা, বা লিখে নিতে পারো। এক্সপোর্ট ইনভয়েসে গিয়ে যখন আমি কোনো মাল বা মেটেরিয়াল বা কোনো সার্ভিস, যখন আমি দেশের বাইরে কোনো কাস্টমারকে বিক্রি করব বা সার্ভিসটা প্রোভাইড করব, তখন সেটাকে আমি এক্সপোর্ট সার্ভিস হিসাবে ইনভয়েস করব বা এক্সপোর্ট গুডস হিসাবে ইনভয়েস করব। এবার যে লোকটাকে বাইরের করছি জিএসটি, মানে যে লোকটাকে মালটা সেল করছি, তার জিএসটি আছে কি না আছে আমার কনসার্ন নয়, কারণ আমি দেশের বাইরে মাল বেচছি, ঠিক আছে? রাইট? আমার জিএসটি আছে, তাহলে আমি যে ইনভয়েস করব, সেই ইনভয়েসের মধ্যে তার ইনভয়েসের যা মেটেরিয়ালের ভ্যালু হবে তার উপরে আমি অনলি ফর আইজিএসটি চার্জ করে বিল করব, না সিজিএসটি করব না এসজিএসটি করব, অনলি আইজিএসটি চার্জ করে। স্যার স্যার ওই দেশে যদি জিএসটি না হয়, বলছি আমার ওই দেশে জিএসটি দেখার দরকার নেই তো। আমি আমার আমার সেলের উপর আমার জিএসটি লাইব্রেরি কখনো হয়, আমি যখন মেটেরিয়াল সেল করি তখন আমার জিএসটি লাইব্রেরি তৈরি হয়। তাহলে আমি যখন মেটেরিয়ালটা সাপ্লাই করছি, তখন আমার তার উপরে আইজিএসটি দিয়ে আমি
সেল করবো, তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে আমার এসজিএসটি সিজিএসটির কোনো ব্যাপার নেই, শুধু আইজিএসটি দিয়ে সেল করব। বাট এই আইজিএসটিটা কিন্তু আমি আমার ইনপুট ট্যাক্স মানে আইটিসির সাথে কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। এটা আমাকে DRC-3 চালান ভরে জিএসটি তে রিফান্ড ক্লেম করতে হবে, মানে যে টাকাটা আমি দেব সেই টাকাটা আমি কোনোভাবে অ্যাডজাস্ট হবে না, ওই টাকাটা আমি আবার ফেরতও পাবো। ঠিক আছে, হার্ড ক্যাশ ফেরত পাবো অ্যাকাউন্টে, রাইট? এটা হচ্ছে জিএসটি যদি আমার রেজিস্ট্রেশন থাকে, আমি যদি এক্সপোর্ট করি, এই যে টাকাটা আমি ফেরত পাবো, আর আমি যে সেল ইনভয়েস করবো, স্যার আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমি এক্সপোর্ট করব, আপনি বললেন মেটেরিয়ালের ওপর আইজিএসটি চার্জ করব, দিয়ে গভর্নমেন্টকে টাকাও দেবো, আবার DRC-3 চালান করে টাকাটা ক্লেমও চাই, কিন্তু কেন? প্রথম কেনটা বলি, যে আমি যে টাকাটা গভর্নমেন্টকে পেমেন্ট করলাম, নর্মাল জিএসটির ক্ষেত্রে কি হয়, যে তুমি কোনো একটা টাকা তুমি সেলে টাকাটা ট্যাক্সটা পেমেন্ট করলে, আর তোমার যা আইজিএসটি থাকবে মানে ইনপুট যা পারচেস যা করলে সেটার সাথে সেটা হয় ম্যাক্সিমাম। ধরো যদি তুমি মাল কেনো 100 টাকার, তুমি যদি সেল করো 150 টাকা, তাহলে তোমাকে গভর্নমেন্টকে 50 টাকা দিতে হবে। কিন্তু এইখানে ঘটনাটা হচ্ছে এই যে তুমি এক্সপোর্ট করছো, যা তোমার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে সেইটাই অ্যাকচুয়ালি তোমাকে গভর্নমেন্টকে পে করতে হবে, কারোর সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, মানে পারচেসের সাথে তুমি কোনো রকম পারচেস করতে পারবে না। স্যার যদি আমি ইম্পোর্ট পারচেস করি, আমি এক্সপোর্ট সেল করছি আর ইম্পোর্ট পারচেস করছি, তাহলে তার সাথেও কি অ্যাডজাস্ট করতে পারবো না? না, পারবে না। তোমাকে গভর্নমেন্টকে টাকাটা ট্যাক্সটা দিয়ে দিতে হবে। ইন কেস অফ এক্সপোর্ট, তাহলে ট্যাক্সের টাকা তো দিয়ে দিলাম, পেমেন্টও করে দিলাম, এরপরে ওই টাকাটা যদি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, তাহলে ওই টাকাটা তোমাকে DRC-3 চালান করে রিফান্ড গভর্নমেন্টের কাছ থেকে ক্লেম করে নিতে হবে। ঠিক আছে, এই পেমেন্ট করা, ক্লেম করা, এই ব্যাপারটার জন্য এটা প্রথম দিকে 2017, 18, 19 সালে যখন জিএসটি এলো তখন এটা ছিল। এই যে টাকা দেওয়া, গভর্নমেন্টের কাছ থেকে টাকা একটা ফেরত পাওয়া তো বিরাট ব্যাপার। ঠিক আছে, গভর্নমেন্ট তখন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এলো, বললো ঠিক আছে, তোমার জিএসটি রেজিস্ট্রেশন আছে, তুমি এক্সপোর্ট ইনভয়েস রেজ করো, আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তুমি যে এতদিন আইজিএসটি তে দিচ্ছিলে, আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, আর আমি তোমাকে কোনো টাকা ফেরতও দেবো না। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে আন্ডার জিএসটি একটা রেজিস্ট্রেশন নিতে হবে, যেটাকে বলা হয় LUT। LUT মানে হচ্ছে লেটার অফ আন্ডারটেকিং। এই লেটার অফ আন্ডারটেকিংটা রেজিস্ট্রেশন নিলে কি করতে হবে? প্রত্যেক বছর একবার করে রিটার্ন ফাইল করতে হবে, যেরকম নাম্বার পাও এরকম একটা নাম্বার পাবে, সেই নাম্বারে প্রত্যেক বছর একবার করে রিটার্ন ফাইল করতে হবে, এবং ওই নাম্বারটা প্রত্যেক বছরের জন্য ভ্যালিড হবে। মানে এবছর 23-24 করলে, তোমার যদি পরের বছরে সেপ্টেম্বরে রিনিউয়াল থাকে, তুমি সেপ্টেম্বরে আবার দিলে, তোমার সেপ্টেম্বরে গিয়ে আবার 24-25-এর জন্য হলো, 25-26 পর্যন্ত তোমার ট্যাক্সটা রয়ে গেল। এই LUT রেজিস্ট্রেশনটা তুমি যদি এক্সপোর্টের ক্ষেত্রে নিয়ে রাখো, তাহলে তুমি দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে যত কোটি টাকারই মাল বেচো না কেন, তোমাকে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স পে করতে হবে না। সেই ট্যাক্সের টাকাটা কি করবো? পাঁচের সাথে অ্যাডজাস্ট করতে পারবো? তুমি তো ট্যাক্স পেই করছো না, পারচেসের সাথে অ্যাডজাস্ট করবে, তোমাকে তোমার সেল ইনভয়েসের উপর কোনো ট্যাক্স পে করতে হবে না, এক্সপি হয়ে গেছে। ট্যাক্স ফ্রি হয়ে গেল। তাহলে তুমি যদি ট্যাক্স না দাও, তাহলে তোমার গভর্নমেন্টের কাছ থেকে DRC-3 ছিলাম ফাইল করে। এটা গভর্নমেন্টের লস না? না, গভর্নমেন্টের লস। কেন? আরে গভর্নমেন্টে এতদিন তো গভর্নমেন্টের লস কেন? এক্সপোর্ট করছো, কাকে ট্যাক্সটা দেবে? কোন কান্ট্রিকে ট্যাক্স দেবে? অন্য কান্ট্রি তো জিএসটি নেই, গভর্নমেন্টের কোনো লস নেই। গভর্নমেন্ট বলছে তোমাকে দিচ্ছিলাম, তুমি আবার আমার কাছ থেকে DRC-3 চালান করে ক্লেম করে নাও। লেটার অফ আন্ডারটেকিং। লেটার অফ আন্ডারটেকিং, LUT। এই রেজিস্ট্রেশনটা তোমাকে আন্ডার জিএসটির জন্য নিতে হবে, আন্ডার জিএসটির মধ্যেই থাকবে, যেটা অনলি ফর এক্সপোর্ট পারপাসে ইউজ হবে, সেটা এক্সপোর্ট সার্ভিস হোক বা এক্সপোর্ট গুডস হোক। একই ব্যাপার, ইম্পোর্টেড। না, ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাপারটা আবার আলাদা, ইম্পোর্টের ব্যাপারটা আলাদা। ক্লিয়ার? চাটা খেয়ে এলাম, দমটা শেষ হয়ে গেল।
আমার চা খাওয়া খুব স্বভাব, আমি প্রচুর চা খাই। সারাদিন কতবার যে অফিসে চা খাওয়া হয় না, প্রচুর চা খায় আমার বোধহয় মাসে, সারাদিনে বোধহয়, মানে আমি বলছি চায়ের পিছনে বোধহয় আমার 100-150 টাকা চলে যায়। সিগারেট ফিগারেটের মধ্যে না, শুধু চা। হ্যাঁ, লিভার খারাপ হবে না, ওইরকম তো খাওয়া হয় না, লিকার চা খাওয়া হয়, দুধ চা খাওয়া হয়, সব রকম। তো কোনটা খাওয়া ভালো বল? কোনটা খাওয়া ভালো বল? মেয়েরা চা খায় না, বলে গায়ের রং কালো হয়ে যাবে। রোদে বেরোবে না, বলে ছাতা নিতে হবে। চোখের তলা কালি পড়ে যাবে, চোখে সানগ্লাস দিতে হবে। এই করে মোটামুটি বিয়ে অব্দি কাটায়। তারপর বিয়ে 2 বছর পরে নতুন বউ ঠিক আছে, খুব আদর যত্ন, 3 বছর পরে দেখবে বউ ঘুটে মারছে, বাসন মাজছে। হ্যাঁ, তখন দাঁত মুখ সব বেরিয়ে চলে এসছে, চোখের তলায় কালি পড়ে গেছে, চুল সব পেকে গেছে। ঠিক আছে, আরে মানে ওই রকমই তো অবস্থা, জীর্ণ জীর্ণ অবস্থা। মানে এই যে সারা জীবন ধরে, মানে আমি বলছি যখন একটা মেয়ে যখন বুঝতে শেখে, ততদিন থেকে কলেজে পড়া অবধি বা যতদিন তার বিয়ে না হচ্ছে ততদিন এসে মেনটেন করে। তারপরে যে একটা বাচ্চা হয়ে গেল, তার তো ডুগডুগি বেজে গেল, খাওয়া দাওয়া ঘুম সেটাও চলে গেল। আর পুরুষ মানুষের কথা হচ্ছে, তোমার মহিলাটা বললাম, এবার পুরুষের কথাটা বলি। লিকার চা খাবে না, লিভার খারাপ হয়ে যাবে। অল্পতে বেশি মটন খাবে না, হার্ট খারাপ হয়ে যাবে। তেল বেশি খাবে না, খাবার খারাপ হয়ে যাবে। সব হয়ে গেল। কর্মজীবনে যখন ঢুকলো, তখন অফিসের বসের সাথে মদ খেতে হবে, নাহলে তোমার চাকরি থাকবে না। আচ্ছা, চা খেতে হবে অফিসের বসের সাথে, নাহলে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, অ্যাভয়েড করছো। ঠিক আছে। আচ্ছা, সিগারেটের সাথে খেতে হবে, না খেলে তুমি আমার মানে রেসপেক্ট দিচ্ছ না, তাহলে তোমার লাঞ্চটা গেল। ঠিক আছে, লিভারও গেল। আলটিমেটলি কেন? না না, আলটিমেটলি কেন? আলটিমেটলি তোমাকে পয়সা নিয়ে আসতে, তুমি এই জিনিসগুলো নিয়ে করলে তবে তোমার চাকরি থাকবে, তাহলে তোমার প্রমোশনটা থাকবে। তা আলটিমেটলি তো সেই যে আলটিমেটলি তো এত কিছু মেনটেন করে ওই জায়গাতেই তো এলো, খেতে তো হবে। কি, তাই তো? তুমি আমাকে বলো যুক্তিটা ভুল, তুমি বলো। সে তো আমি জানি, আমরা তুমি যেটা বলছো সেটা ঠিক পারি। আরে হবে না তো। তো আমি তোমাকে বলছি, তুমি একটা অফিসে চাকরি করো, ভালো করে বোঝো। ঠিক আছে, আমার অফিসের কথা বলছি। আমার অফিসে চাকরি করি, আমার বস যে আছে সে একটা লোক। ঠিক আছে, আর আমার নিচে একটা মেয়ে, একটা জুনিয়র আছে আমার, সে একটা মেয়ে। এবার যদি আমার বসের সাথে আমি চাকরি খেতে যাই, ঠিক আছে, শোনো না, বসের সাথে যদি আমি চা খেতে যাই, বস বলছে, আমি যদি বসের সাথে যদি চাটা খেতে না যাই, একটা ইগো দেবে, ইগো হার্ট। আর যদি চা খেতে যাই, মেয়েটা না একদম কাজ করে না, এই একদম চলবে না, জানো তো, তুমি দেখে নাও ব্যাপারটা। এবার মেয়েটি, সে আমার থেকে হয়তো একটু ছোট, দাদা যাবে চা খেতে, গেলাম। স্যারটা না কিরকম গুমরাম কথা বলে, কিছু বলতে গেলে কিরকম ভাবে আমার দিকে তাকায়। আবার বিকালবেলা আবার বস বলে চা খেতে যাবে, তুমি এত জুনিয়র লোকের সাথে কেন চা ফা খেতে যাও? হ্যাঁ, নিজের একটা এ নেই? এই 2 দিন জুড়ে যে মেয়েটা তোমাকে যেতে বললো দাদা বলে তুমি চলে গেলে, তোমার কোনো রেসপেক্ট বলে কিছু নেই। এবার তুমি যদি এবার বছরের শেষে তুমি যদি না চাও, ঠিক আছে, তোমার প্রমোশনটা আমি দেখে নেবো। ঠিক আছে, বসকে তুমি এড়িয়ে যাচ্ছ। আর ওই ছেলেটা, ওই মেয়েটি যে বয়সে ছোট, অন্য ডিপার্টমেন্ট, জানো তো, আমার যে সিনিয়রটা আছে না, ভালো নয়, গায়ে হাত দিয়ে কথা বলে। এবার বলো, তুমি হচ্ছে মিডিল পজিশনে রয়েছে, তুমি কি করবে? তো তোমার নামে গিয়ে অন্য ডিপার্টমেন্টের র্যাকেট ছড়িয়ে দিচ্ছে, কারণ তুমি তুমি ওর সাথে চা খেতে যাচ্ছ না, তোমার প্রমোশন আটকে যাবে, তোমার বস বলেছে। আর তোমার বস বলছে, আর তুমি যদি বসের কথা না শোনো, তো যে প্রমোশন আটকে দেবো, মানে এদিকে প্রমোশনও গেল, ওদিকে চরিত্রও গেল। আলটিমেটলি কিন্তু তোমার কোনো দোষ নেই। অফিস যে কি জিনিস না, যে চাকরি করে সেই একমাত্র বোঝে। খুব খারাপ, খুব খারাপ পলিটিক্স, যে কি খারাপ জিনিস। তুমি ঝোলেও নেই, ঝালেও নেই, কিন্তু তোমাকে ওইভাবেই ফেলবে, ওইভাবে। হ্যাঁ, আরে বাবা, ওইখানেই পলিটিক্স হয়, সরকারিতে কোথায় পলিটিক্স হয়?
সরকারিতে প্রাইভেট তো প্রাইভেটে আমি তোমাকে বলছি সেখানে আরো পলিটিক্স কোথায় জানো তো? প্রাইভেটে পলিটিক্স একটা হচ্ছে, প্রাইভেটে পলিটিক্স হচ্ছে একটা তেল মারার ব্যাপার আছে। তুমি যদি তেল না মারতে পারো তাহলে তুমি যত ভালোই কাজ করো না কেন তুমি খারাপ লোক। ঠিক আছে? আর তোমার ডিপার্টমেন্টে তোমার আশেপাশে যদি তোমার কলিগ যদি একটা ফিমেল থাকে তাহলে তো হয়ে গেল, তুমি শেষ। তার সাথে তোমার যদি কিছু নাও থাকে, তুমি যদি তার সাথে দুবার খেতেও যাও, যা চা খাতে হেসে কথা বলে, অন্য ডিপার্টমেন্টে গিয়ে অন্যভাবে তোমার বসই গিয়ে ওই ডিপার্টমেন্টে বসে গেলে জানো তো ও চা খেতে যায়, জানো তো ওই করতে যায়, জানো তো এই করতে যায়। হ্যাঁ, হ্যাঁ। তুমি যে তুমি জানো আমার অফিসে, আমি আমার অফিসের কথা বলি, একটা বয়স্ক লোক মানে অনেক লোক, মানে 50-60 বছর বয়সী, 65 বছর এরকম বড় বয়স্ক লোক, একটা মেয়ে আসতো, তাকে ছোট মানে মেয়েটা ছোট, বেশ অনেক ছোট, তাকে উনি সবাই সব মেয়ে কলেকেই মা মা বলে কথা বলে। ঠিক আছে? ওই মা মা করতে গিয়ে কেস খেয়ে গেছে একটা মেয়ে, তার মধ্যে গিয়ে ওই লোকটার নামে গিয়ে কোনো দোষ নেই, লোকটা গিয়ে কমপ্লেন করেছে ম্যানেজিং ডাইরেক্টর কাছে, বলছে স্যার সব কিছুতেই মা মা বলে কথা বলে, এত কথা বলে কেন আমার সাথে? আরে দরকার থাকলে কথা বলবে না, কাজের ব্যাপারে কথা বলবে না? অদ্ভুত নয়, মানে এটা হচ্ছে ঘটনা। এরকম সিচুয়েশনে কি করা যায়? কিছু করা যায় না, বোবার কোনো শত্রু নেই, কালার কোনো বন্ধু কিসে হ্যাঁ, ওইটাই তো। কিসে আমার আনন্দ যা বলছিস বলবি না। আমি আমি দুটোতেই যাই। আমি আমি যা আমি একটা জিনিস বিশ্বাস করি, যেদিন আমার বস আমাকে যা বলছে বলবে, আর ওই মেয়ে কলিগ বা আরো যারা অফিসে যারা আর কোনো মেয়ে কলিগ আছে যারা বুঝে এ করে, আমার ট্রিক্সটা অন্যরকম। ধরো দুদিন দেখলাম এরকম এরকম হচ্ছে, আমার বস আমাকে বললো চা খেতে যাবে, আমি হ্যাঁ স্যার চলুন। আমি অন্য ডিপার্টমেন্টে আরো দুটো বস করে দাদা চলো তো চা খেতে যাই। আমি হারামের হাট বাক্স, আমার সাথে ভালো তো ভালো, খারাপে খুব খারাপ। আর ওই যে মেয়েটার কথা বললাম যে আমার ডিপার্টমেন্টে আছে, সে বললো দাদা চলো তো চা চা খেতে, বা অন্য ডিপার্টমেন্টে। ও গিয়ে অন্য ডিপার্টমেন্টে যে কোনো ছেলেকে তো বলতে পারবে না, কোনো একটা মেয়েকে বলেছে অন্য ডিপার্টমেন্টে কোনো একটা মেয়ে, আমি সেই মেয়েটাকে এই চায়ের অফার করতে নিয়ে গেলাম, চা খাওয়াতে নিয়ে গেলাম, আর সাথে ওকেও নিয়ে গেলাম, দেখি দুজনে কি বলে, কি কথাবার্তা হয়। বিল আমি দিয়ে দিলাম। আরে বিলে কি এসে যায়, 10-20 টাকাতে কি এসে যায়? যাই হোক, অফিস খুব, এই যে শিখছো, কাজ করছো, ছোট কোম্পানিতে চাকরি পেলে 10-12 হাজার টাকা মাইনে পেলে ঠিক আছে, কাজ যখনই তুমি বড় জায়গায় চলে যাবে না, যত তোমার চুল পাকতে শুরু করবে আর যত তুমি বড় জায়গায় যাবে, বড় প্রমোশন হবে, সেখানে তুমি মানে মনে করবে এই যে 10-12-15 হাজার টাকা, আমি তো মনে করি সত্যি কথা বল, 10-12-15 হাজার টাকা, 18 হাজার টাকা স্যালারি, বাই ডাল ভাত খাবো, সপ্তাহে একদিন মাংস খাবো তাও ঠিক আছে। যেদিন তুমি রোজ মাংস খাবার চিন্তা করবে, রেস্টুরেন্টে খাবার চিন্তা করবে, তোমার ইনকাম বাড়াতে হবে, আর ইনকাম বাড়াতে কারণে তোমার পথ, তোমার সব খারাপ, তোমার সাথে পলিটিক্স, তোমার সাথে নোংরামি, তোমার সাথে সাইড করা, তো কি করবে না তার কোনো ঠিক নেই। তোমাকে, তুমি যে জিনিস জানো তোমাকে সেই জিনিসটা, তুমি যে জিনিসটা জানো সেটা ব্যাপারে কথা বলবে, যে জিনিসটা জানো না সেটা এমন ভাবে গোটা অফিসের সামনে চিৎকার করবে, মনে সারা তুমি হচ্ছে ওই অফিসের সবচেয়ে বেকার লোক। আমার বসের মধ্যে এই জিনিসটা আছে, সেটা নিয়ে আজকে আজকে সকালে, আমি আজকে সকালের ঘটনাই তোমাকে বলছি। আমাকে বলছে তুমি একটা পার্টি, আমার বিল এসছে, জিএসটিও আছে, তার মধ্যে টিডিএসও আছে, আমাকে বলছে তুমি টিডিএসটা কেটেছো 194C-তে, কি রুলসটা আছে আমাকে বলো তো। আর স্যার 30,000 সিঙ্গেল বিল, 1 লাখ টাকা থ্রেশহোল্ড লিমিট দুটোই ক্রস করে গেছে, তাই 2% প্রাইভেট লিমিটেড কোম্পানি টিডিএস কেটেছে। এবার আমাকে বলছে, এবার বলছে না তুমি তো এটা আমাকে জেনারেল রুল বললে, আনকমন এর মধ্যে কি আছে? আমি কার মধ্যে আনকমন? এই যে বিলটার মধ্যে? বলছে হ্যাঁ বিলটার মধ্যে আনকমন কেন? আমি বিলটার মধ্যে আনকমন হচ্ছে, এটা বলার পর উত্তরটা আমি তোমাকে বলছি, আমি এটার মধ্যে আনকমন হচ্ছে এটা ট্রান্সপোর্টেশন বিল, মানে আমার মেটেরিয়াল কোনো একটা ট্রাকে তুলে দিয়েছি, সে আমার কাস্টমারের কাছে মালটা পাঠিয়ে দিয়েছে, সে এবার আমার কাছে টাকা চাইছে ট্রান্সপোর্টেশনের জন্য। ঠিক আছে? বিলটা 62,000 টাকার আছে, তাহলে 30,000 কস্ট করছে, আর ডিউরিং দ্য ইয়ারে ওর কাছে আমরা 1 লাখ টাকার মাল নিয়ে নিয়েছি, তার জন্য আমি টিডিএস কেটেছি 194C-তে, আর 2% কেটেছি কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, প্যান্টা সি আছে, নট পি অর এফ, তাই 2% কেটেছি। এটা জেনারেল আপনাকে বলে দিলাম। এবার যেটা আপনি আনকমন যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বিল। ট্রান্সপোর্টেশন বিলে 194C6 সাবসেকশন সি-তে লেখা আছে যে ওই সিটাতে যদি ওই ট্রান্সপোর্টারের কাছে 10 টাকারই কম থাকে, তাহলে ও একটা ইনকাম ট্যাক্স থেকে আমাকে ডিক্লারেশন দেবে, এক্সেমশন, যেটাতে আমি টিডিএস কাটতে পারবো। এবার বলার পর সব শুনে টুনে বলে আরে আপনি কি ভাবলেন আমি জানি না, আমি আপনি আপনি ভাবলেন আমি জানি না, নাকি আপনি আমার কাছে জানতে চাইলেন, আপনি এবার আমাকে বলুন।
মুখটা না এইটুকু হয়ে গেছে। আর তারপরে আবার সামনে ওই ফিমেল কলিগ ছিল। ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে মানে এটা আমি তোমাকে প্র্যাকটিক্যালি বললাম, মানে এটা ঘটনা। এই যে তোমাকে আমি তোমাদেরকে বলি না যে নলেজ বাড়াও শেখো, নলেজ বাড়াও শেখো, প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যাল করো, নলেজ বাড়াও শেখো। যার কারণ হচ্ছে এইটা, তুমি যদি কোনো লোককে কাউন্টার করতে না পারো আজকের দিনে, তোমাকে কাউন্টার করে শেষ করে দেবে। সব সময় তোমাকে চাইবে ওই ঘরের কোণে যেন তোমার মশার মতো জায়গা হয়। কারণ ও ও যদি তোমাকে মশার মতো বানিয়ে রাখতে পারে, ওর প্রমোশন হবে, ওর মাইনে বাড়বে, ওর সবকিছু হবে। তুমি একদিন চিল্লে কথা বলবে, দেখবে তোমার সাথে আর কোনো কথা বলছে না। ধূত মুখ ভূত হয়ে গেছে। যাই হোক, তা আমার সাথে পারে না, বেসিক্যালি আমার সাথে পারে না, পলিটিক্স করে পারে, না ছেঁচড়ামি করে পারে, না। আর আমি তো আমি যেদিন দুজনে মিলে যাবে এমডির কাছে কমপ্লেন করতে, দুজন এমডির কাছে কমপ্লেন করতে যাবে, আর আমি কি বলতো, অনেকে দেখবে কোনো একটা ভুল হলো, কোনো একটা একদম সামনে চিৎকার, এই এটা ভুল হয়েছে, এটা ঠিক করো, এটা ঠিক করো, ওটা ঠিক করো। আমি তো হারামির হাট বাক্স। আমি কি করেছি, চিৎকার করি না। যে যেটা ভুল করছে, বা ডিপার্টমেন্টে আমার বসের কোনো ভুল, বা আমার ওই ফিমেল কলিগের কোনো ভুল, আমি তো জানি ওরা আমার নামে বলবে আলাদা, এর কাছে ওর কাছে। ওই ভুলগুলো না আমি চুপচাপ একটা জায়গা রেকর্ড করে প্রত্যেকটা জায়গা সেভ করে রেখে দিই। ধরো ট্যালিতে একটা এন্ট্রি ভুল করেছে, আমি ট্যালিতে কারেকশন করে দিই, ব্যাকআপটা রেখে দিই। যেদিন বস বলবে ও এটা ভুল করেছে, আর ও যেদিন বলবে বস সেদিন ভুল করেছে, দুজনকে উগড়ে খেয়ে নেবো একবারে। আমি সব নিয়ে গিয়ে এমডির কাছে দিয়ে দেবো। দেখ কত মজা লাগে। আর এই ভুলগুলো করেছেন, এবার আপনারা বুঝুন কি করবেন। এই হচ্ছে জিনিস। মানে বলে না, এক একটা লোক থাকে না, মানে কি বলতো, তোমার সাথে হেসে কথা বলবে, তোমার পিছনে কিভাবে বাঁশ দেবে তুমি নিজেও জানো না। পাশে বসে হেসে কথা বলছে, তোমার পিছনে ব্যাক স্টেপ মারছে। এটা হচ্ছে ঘটনা। ওই জন্য তুমি দেখো, আমি তোমাকে প্র্যাকটিক্যাল কথা বলছি। আমি 15 বছর চাকরি করছি, দু রকম ভাবে চাকরি করা যায়। একটা হচ্ছে স্যার যা বলবেন তাই করবো, কলার নিচে। আর একটা হচ্ছে কলার তুলে। আপনি যেটা জানেন না, চুপ করে বসে থাকুন, যেটা জানেন সেটা বলুন। আর যদি হিউমিলেট করার টেন্ডেন্সি থাকে, তাহলে আপনাকে আমি হিউমিলেট করবো। ঠিক আছে না? তুমি তুমি যদি একটা পজিশনে থাকো, একটা কোম্পানিতে অনেক বছর ধরে থাকো না, কোনো না, তোমাকে এই জিনিসগুলো ফেস, শুধু কাজ করলে হবে না অন্ধের মতো। বা তুমি ভালো নলেজ পাচ্ছ, প্রত্যেকদিন আপডেট থাকছো, পড়াশোনা করছো, এই অফিস পলিটিক্সটাও কিন্তু জানতে হবে। এটাও কিন্তু পার্ট অফ দ্য লাইফ। এটা তোমাকে জানতে হবে। তুমি বউ বেচারি একটা মেয়ে গেলে, তুমি কথা বলতে গেলে তোমার কথা, তোমার নামই দেখবে দুদিন বাদে অন্য অন্য ফিমেল কলিগরা অন্য কিছু কথা। আলটিমেটলি সে জানে ও মেয়েটা না বড্ড মৃত্তিকা, না বড্ড হিংসুটে, কোনো কিছু দেখতে পায় না। তুমি কিছুই করোনি, তুমি ঝোলেও নেই, ঝালেও নেই, তুমি কারো কোনো বাঁশ দাওনি, কিন্তু তোমার নামে বলতে শুরু করেছে। এটা হচ্ছে গায়ে পড়ে ঝগড়া করা, বা গায়ে পড়ে পেছনে লাগা, যেটাকে বলে। এটা অফিসে ফেস করবে। ঝগড়া কেন করবে? তোমাকে শিখতে হবে যে ব্যাপারটা তুমি তো ফিল করতে পারো যে ওয়েদার বুঝে, যে বর্ষাকাল রেনকোট নিয়ে যেতে হবে, ছাতা নিয়ে যেতে হবে। আর গরমকালে ওই ছাতাটা দিয়ে ছাতাটা খুলে যেতে হবে, যাতে আমার রোদটা মুখটা কালো না হয়। তো এইরকম ব্যাপারটা। ফোন করতে, আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে এই জিনিসগুলো, না না, আমি দেখো, চাকরি যদি নিজের ব্যবসা করো একরকম, ওরা চাকরি করে ওরা জানে। আর যদি চাকরি করো তাহলে তার তার একরকম ব্যাপার। আচ্ছা, তাহলে কতটা বললাম, B2C বললাম, B2C এক্সপোর্ট বললাম, লুট বললাম, LUT বললাম, লেটার অফ আন্ডারটেকিং। হ্যাঁ, লেটার অফ আন্ডারটেকিংটা বললাম। তার মানে লেটার অফ আন্ডারটেকিং থাকলে আমার কোনো জিএসটি চার্জ লাগবে না। লেটার অফ আন্ডারটেকিং থাকলে আমার কোনো জিএসটি চার্জ থাকছে না। এবার যদি কিন্তু লেটার অফ আন্ডারটেকিং যদি না রেজিস্ট্রেশন থাকে, তাহলে কিন্তু আমাকে আইজিএসটি দিয়ে বিল করতে হবে কাস্টমারকে, মানে এক্সপোর্ট কাস্টমার। তখন ইয়েটা চার্জ করে মানে যে চালানটা ওটা দিয়ে আবার টাকাটা ফেরত পাবো। DRC 1 দিয়ে রিফান্ড ক্লেম করতে হবে। এখন আর কেউ এইটা করে না, এখন সবাই এলইউটি একটা করে রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছে, ওই সব এলইউটি তে ফাইল করে। তো এটা হয়ে গেল তোমার এটাতে। এবার এখানে একটা ব্যাপার আছে, এটা সেলের ক্ষেত্রেও বলছি, যেহেতু অ্যাডভান্স ফর্ম কাস্টমার। অ্যাডভান্স ফর্ম কাস্টমার মানে হচ্ছে, আমি যে আমার থেকে মাল নেবে, সে আমাকে একটা অর্ডার দিয়েছে, অর্ডারের কোনো একটা ভ্যালু দিয়েছে, সেই ভ্যালুটার একটা পার্সেন্টেজ টাকা ও আমাকে কাজটা শুরু করার জন্য অ্যাডভান্স দিয়েছে। ভালো করে জিনিসটা বলবো,
এক্সাম্পল দিয়ে বলি, ও আমার কাস্টমার, ও আমার থেকে মাল কিনবে, ও আমাকে 10 লাখ টাকার অর্ডার দিয়েছে, একটা ধরে নিলাম 10 লাখ টাকার অর্ডার। ওই 10 লাখ টাকার যে অর্ডারটা দিয়েছে, ও যে আমার কাছ থেকে কাজটা যে মানে আমি যে ওর যে কাজটা করে দেবো, করে দেওয়ার পর আমি যখন ওকে বেচবো, ও তো আমার মালটা রিফিউজও করতে পারে। ও বলে আমি মাল নেবো না, তাহলে আমি 10 লাখ টাকা নিয়ে কাকে বেচতে যাবো? রাস্তায় বসতে হবে তোমাকে। তো ওই 10 লাখ টাকাটার কাজটা যে ও আমাকে নেবে, তার জন্য ও আমাকে একটা টাকা অ্যাডভান্স পেমেন্ট করবে। ধরে নিলাম 10 লাখ টাকা 10%, মিনিমাম 10%, 20% সেটা হতে পারে, কেস টু কেস বেসিস বা কোম্পানি টু কোম্পানি বেসিস। তো 10 লাখ টাকার ও 10% টাকা, 1 লাখ টাকা আমাকে অ্যাডভান্স দিল, রাইট? এই 10 লাখ টাকার উপর আমি ধরে নিলাম ও যে প্রোডাক্টটা নেবে তার উপর 18% জিএসটি আছে। ঘড়িটা কি উল্টে চলছে? আমি এলাম যখন তখন বেজি 7টা, আমার ঘড়িতে বাজে 8টা। ঘড়িটা মামাকে চিনতে করতে হবে। ঘড়িটা, ঘড়ি স্লো মানে জীবনটাও স্লো হয়ে যাবে। কটা বাজে? হ্যাঁ? এখন 1 মিনিট বাকি আছে 9টা বাজতে। দেখো, এই যদি 20 জন স্টুডেন্ট একসাথে বসে থাকে না, আমার কোনো টাইমের ব্যাপার নেই, আমি এখন বলতেই থাকবো। আমার স্টুডেন্ট বেশি দরকার। আমার এখানে দেখো, সত্যি কথা বলতে গেলে আমার ওই সোদপুর ইনস্টিটিউট, ওই তোমাদের ওই ইনস্টিটিউটের মধ্যে নেই 8টায় শাটার বন্ধ করবে, স্যার হয়েছে, স্যার হয়েছে, 8:30টায় বন্ধ, 8টা 20-তে বন্ধ। এখানে আমার কোনো ব্যাপার নেই, রাত্রিরা থেকে গেলেও থেকে যাওয়া যাবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভান্স কাস্টমারের কাছ থেকে 1 লাখ টাকা পেলাম। এবার ধরে নিলাম ওই 10 লাখ টাকার ওপর, যে 10 লাখ টাকাটা আমাকে অর্ডার দিয়েছে, তার এগেনস্টে যে আমাকে 1 লাখ টাকা দিল, ওই ধরে নিলাম 10 লাখ টাকার ওপর, ভালো করে বোঝো, 10 লাখ টাকার ওপর যখন আমি ওকে মাল সেল করব 10 লাখ টাকা, তখন 10 লাখ টাকার ওপর যে অ্যাপ্লিকেবল জিএসটি রেটটা আছে, যেটা ওর যে প্রোডাক্টের যে জিএসটি রেট আছে, সেই প্রোডাক্টে আমি ওকে মাল জিএসটি রেটটা দিয়ে সেল করবো। ধরে নিলাম 10 লাখ টাকার ওপর যে প্রোডাক্টটা নিয়েছে তাতে 18% রেট আছে। তো 10 লাখ টাকার উপর 18% মানে 1,80,000 টাকা দিয়ে 11,80,000 টাকার ওকে বিল দেবো, রাইট? কিন্তু ও 1 লাখ টাকা আমাকে আগাম দিয়েছে আমার সেল ইনভয়েস রেজ করার আগে, কাজটা শুরু করার জন্য। তাহলে যে মাসে ওই টাকাটা আমি আমার অ্যাকাউন্টে পেলাম, ওই টাকার উপর 18% ট্যাক্স আমি লাইবেল টু গভর্নমেন্টকে পে করার জন্য। এটাকে বলা হয় অ্যাডভান্স রিসিপ্ট অন জিএসটি। কোথায় বুঝতে অসুবিধা হলো বলো? বুঝতে অসুবিধা হয়েছে তো? বলো। আমি একটা কাস্টমার পেলাম, সে আমাকে একটা 10 লাখ টাকার অর্ডার দিল। 10 লাখ টাকার অর্ডার দিয়ে বললো, দাদা আপনি কাজটা শুরু করুন, আপনাকে আমি 10% টাকা আজকে বা কালকে ট্রান্সফার করছি। ঠিক আছে, তাহলে যখন তুমি 10 লাখ টাকার মালটা রেডি হয়ে যাবে, তখন 10 লাখ টাকার উপর 18% বা 12% যাই প্রোডাক্টটা থেকে মানে তার উপর 10 লাখ টাকার উপর 18% বা 12% তাকে চার্জ করে জিএসটি করে বিল করবে, করবে তো? সেটা তো মাল রেডি হওয়ার পরে বিল করবে, কিন্তু মাল রেডি হওয়ার না পরে কি করে বিল করবে? গভর্নমেন্ট বলছে ওই পার্টিকুলার কাস্টমারটার কাছ থেকে ওই 10 লাখ টাকার এগেনস্টে যে 1 লাখ টাকা তুমি যে অ্যাকাউন্টে নিলে, বা যে মাসে তুমি 1 লাখ টাকাও পেলে, 1 লাখ টাকা যে মাসে পেলে, ওই 1 লাখ টাকার ওপর যে জিএসটিটা আছে, মানে 18% বা 12% বা যাই জিএসটিটা নেই, সেই জিএসটির যে রেট, সেই জিএসটির ওপরে যে ভ্যালুটা দাঁড়াবে, তাই 1 লাখ টাকার ওপর, সেইটা ওই মাসে তোমার লাইবিলিটি গভর্নমেন্টকে পে করে। তাই 10 লাখ টাকার 18% মানে হচ্ছে 1,80,000 টাকা, তাহলে টোটাল বিল ভ্যালু হচ্ছে 11,80,000 টাকা তুমি ওকে বিল দেবে। কিন্তু ও তোমাকে 1 লাখ টাকা পাঠিয়েছে, তাহলে 1 লাখ টাকার উপরে 18% মানে 18,000 টাকা তোমাকে গভর্নমেন্টকে দিতে হবে। এবার আমি 18,000 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিলাম। ঠিক তারপরের লাইনেই দেখবে লেখা আছে, কারণ আমার ওয়ানটা মুখস্থ, আমি যেন একটা একটা করে বলে যাচ্ছি। ওখানে গিয়ে দেখবে অ্যাডভান্স, অ্যাডজাস্টেড অ্যাডভান্স রিসিপ্ট। তাহলে 1 লাখ টাকা আমি ওপর 18,000 টাকা জিএসটি দিয়ে দিলাম। বলো, 2 মাস বাদে গিয়ে আমি সেল ইনভয়েস রেজ করলাম। সেল ইনভয়েস যখন রেজ করলাম, কোথায় আসবে?
B2B তে চলে আসবে, কারণ ও রেজিস্টার্ড আমিও রেজিস্টার্ড, তাহলে 10 লাখ টাকার উপর 11,80,000 করে চলে আসবে। তাহলে এই যে অ্যাডভান্স অ্যাডজাস্টেড কথাটা লেখা আছে, যেখানে অ্যাডভান্স রিসিভ বলিনি, এবারে বলছি অ্যাডভান্স অ্যাডজাস্টেড। এই যে অ্যাডভান্স অ্যাডজাস্টেড হচ্ছে, তাহলে 10 লাখ টাকার ওপর 18% জিএসটি মানে 1,18,000 টাকা, রাইট? এই 1,18,000 থেকে অ্যাডভান্স অ্যাডজাস্টেড ওই 18,000 টাকা, যেটা যে মাসে আমি পেমেন্ট করেছিলাম, ওই 18,000 টাকা অ্যাডজাস্ট করে ওই মান্থে আমাকে 1,00,000 টাকা জিএসটি দিতে হবে। না, আগেরটা এই হয়ে গেছে, আগেরটা অ্যাডভান্সের সাথে ওপর যে জিএসটি তে দিলে সেটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হবে। তার মানে আমি জিএসটি দেবো 9 লাখ টাকার উপর, ওই মান্থে আমি 9 লাখ টাকার উপর 18% জিএসটি। ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা নেই তো? ঘুম পাচ্ছে? ওরও বলেছে টায়ার্ড লাগছে, ওকে প্রায়ই আমার টায়ার্ড লাগে। এখানে টায়ার্ড লাগতো না, ওখানে টায়ার্ড লাগে, ওখানে আলো কম ছিল বলে বুঝতে পারতাম না, ওকে এখন টায়ার্ড লাগছে ভীষণ। কি করবে বলো, এটাই জীবন। এতগুলো জিনিস হলো, এবার আসি ক্রেডিট নোট, ডেবিট নোট, রেজিস্টার্ড, ক্রেডিট নোট, অবলিক ডেবিট নোট, আনরেজিস্টার্ড। ক্রেডিট নোট, ডেবিট নোট, রেজিস্টার্ড আর ক্রেডিট নোট, ডেবিট নোট, আনরেজিস্টার্ড মধ্যে এগুলো সব জিএসটি আর ওয়ানে পুরো পরপর থাকবে, দেখতে পাবে। ক্রেডিট নোট, ডেবিট নোট, রেজিস্টার্ড, ক্রেডিট নোট, ডেবিট নোট, আনরেজিস্টার্ড মানে ইম্পোর্টের ক্ষেত্রে তো বললেন না লুটটা, এক্সপোর্টের ক্ষেত্রে তো ইম্পোর্টের ক্ষেত্রে কি হয়? ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে নেওয়া, কিনবো মানে, তাহলে কি হলো ওটা? কিলো মানে মানে ইম্পোর্ট মানে কেনা, মানে ওটা কি বলে, ওটাকে টার্মে কি বলে? বলে নেওয়া আগে। ইম্পোর্টটা কি? পারচেস। আমি এখন কি বলছি? জিএসটিআর ওয়ান, জিএসটিআর ওয়ান অনলি রিলেটেড ফর সেল, নট পারচেস, তাই জন্য এখন ইম্পোর্টটা বললাম না। এবার বলছি ক্রেডিট নোট, ডেবিট, ক্রেডিট নোট অবলিক ডেবিট নোট ব্যাকেটে রেজিস্টার, ক্রেডিট নোট, ডেবিট নোট অবলিক বাকিটে। আমি একটা ট্যালি খুলে দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে মনে হয়, একটু দেখিয়ে নিই। দেখা, ছবিটা দেখো না, আমি যেটা বলছি ভুলও হতে পারে, পরপর মনে থাকবে। হুম? আরে জল খাও কেন? 75% বডি আছে। नहीं और मुझे आप बोला দেখো, দেখতে পাচ্ছ? B2B, B2C, এক্সপোর্ট, B2C স্মল, ঠিক আছে, অ্যাডভান্স অ্যাডজাস্টেড, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, ঠিক আছে? सर ये जो नंबर वो लेवल पे सब ऐड कर এই প্রত্যেকটা নাম্বার গিয়ে জিএসটি এর পোর্টালে গিয়ে পাবে। এইখানের সাথে জিএসটি পোর্টাল সবসময় এক গুণ, এইখানের ডেটাই অটোমেটিকলি জিএসটি আর ওয়ানে চলে গিয়ে, এখানের ডেটা ভুল মানে জিএসটি দিয়েও ভুল। डेबिट नोट और क्रेडिट नोट রেজিস্টার্ড, ডেবিট নোট আর ক্রেডিট নোট আনরেজিস্টার্ড। স্যার রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড আমি এগুলো বলছি তার কারণ হচ্ছে তুমি যখন এন্ট্রি করবে, তোমাকে কিন্তু ব্যাকআপ দ্য মাইনে জিএসটি আর ওয়ানটার কথাও ভাবতে হবে। এই নেই অন্ধের মতো সেল এন্ট্রি করে দিলাম যেখানে খুশি যাবো না। এরপরেও শেখাবো এন্ট্রি করার পর, এন্ট্রি করার পর কিভাবে রেকটিফিকেশন করবে। এন্ট্রি করবে, তুমি এন্ট্রি করবে, জিএসটি দিয়ে এন্ট্রি করবে, দেখবে এখানে কিচ্ছু আসছে না, সেটাকে আনবে কি করে? না না, চেক করলেও আনতে পারবে না। তুমি চেক কি করবে বলো? তোমার যে ওখানে এন্ট্রি করলে, একটা কাস্টমারকে সেল করলে, এখানে কিছু রিপোর্টে এলো না। কি করে সেল, কি দেখবে, কি করে করবে, কি করে রেক্টিফাই করবে? চেক করলে তো, এই তো চেক, আমি তো চেক করলাম, এই যে কিভাবে চেক করে, ডিসপ্লে
স্ট্যাটিউটারি রিপোর্ট কি চেক করবে, কি করার আছে? কিছুই তো নেই। তোমাকে ওখানে এন্ট্রি করলে এখানে এলো না, কিন্তু এখানে আনতে হবে। এটা তোমার প্রত্যেক মাসের জব হবে, যে মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরো সেল কোম্পানিতে হয়ে গেলে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে এই ডেটাটা রেডি করে, বিকজ 10 তারিখ হচ্ছে লাস্ট ডেট ফর জিএসটি রিটার্ন, ওয়ান রিটার্ন সাবমিশন। ক্লিয়ার? টেনশন নেই, ও শিখিয়ে দেবো সব চাপ নেই, প্র্যাকটিস করবে যখন বসবি, চাপ নেই, শিখে যাবে, সব শিখে যাবে। এখানে একটা মেয়েকে শেখাতাম সঞ্চারী বলে, তুমি চিনবে না। সঞ্চারী বলে এখানে একটা মেয়েকে শেখাতাম সঞ্চারী বলে, ও যা বলতাম সব পুরো খাতার মধ্যে, ওরকম একটা বড় খাতা নিয়ে আসতো, বিশাল বড় খাতা, ব্যাগে ঢোকে না এরকম একটা খাতা, ও সব নোট করে রাখতো, পুরো নোট করে রাখতো, আর আমার কাছে কান খাড়া করে শুনতো তখন। টিকে টিকে যাওয়া, জিএসটি সব করেছিল, অল্প টিটিএস ও করেছিল, একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে এসেছে। ফ্রেশার, আমি 2 বছর আগে কথা বলছি, 15,000 টাকা মাইনে এখানে শিখি। হ্যাঁ, কি যেন বললাম, ক্রেডিট নোট, ডেবিট নোট, রেজিস্টার্ড, ক্রেডিট নোট, ডেবিট নোট, আনরেজিস্টার্ড। ডেবিট নোট রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড মানে, প্রথমে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কনসেপ্টটা বুঝে নি, তুমি এবার বলবে তো, এটা তোমার অ্যাকাউন্টিং টার্মের মধ্যে আসছে। এইটা না, এর পরের যেটা আমি কোশ্চেনটা করবো সেইটা। রেজিস্টার্ড আনরেজিস্টার্ড মানে, কোনো আইডিয়া? ক্রেডিট নোট, ডেবিট নোট, রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড। আমি যাকে ডেবিট নোট বা ক্রেডিট নোট দেব, মানে যে কাস্টমারকে আমি দেবো, কারণ এখানে সেল মানে আমার কাস্টমার, এখানে আমার ভেন্ডার নয়, যে কাস্টমারকে আমি ডেবিট নোট বা ক্রেডিট নোট দেবো, সে যদি জিএসটি তে রেজিস্ট্রেশন থাকে, তার যার যদি জিএসটি নাম্বার থাকে, তাহলে সে অলওয়েজ রেজিস্টার্ড। আর যদি তার জিএসটি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে সে অলওয়েজ আনরেজিস্টার্ড। ক্লিয়ার? এবার হচ্ছে তোমাকে আমি প্রশ্নটা করবো, সেটা হচ্ছে ক্রেডিট নোট আর ডেবিট কি, কখন ডেবিট নোট করা হয়, কখন ক্রেডিট নোট করা হয়, ইন কেস অফ সেল। সেল, আমি একটা কাস্টমারকে 1 লাখ টাকার মাল বেচলাম, এবার আমি একটা ডেবিট নোট করব বা ক্রেডিট নোট করব। যদি ডেবিট নোট করি, তাহলে এই 1 লাখ টাকার সেলটার ওপর কি এফেক্ট আসবে, আর যদি ক্রেডিট নোট করি, তাহলে 1 লাখ টাকা, আমি সাপোজ আমি একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি, ধরো 1 লাখ টাকার আমি একটা কাস্টমারকে সেল করলাম, আমি 10,000 টাকার একবার ডেবিট নোট করছি, একবার ক্রেডিট নোট করছি। যদি 10,000 টাকার ডেবিট নোট করি, তাহলে কি হবে ওই কাস্টমারের ট্রানজাকশনটা, আর যদি ক্রেডিট নোট করি 10,000 টাকা, তাহলে কি হবে? তোমরাও ভাববে, ও একা নয়, সেই ট্যালির ব্যাপার আসছে কিন্তু, ওইখানে পড়িয়েছিলাম। আজ শ্রুতি আসেনি, মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, শরীর খারাপ নাকি? আমাদের টাইমিং কোথায় বলো। মৃত্তিকা, গোয়েনকাতে ভর্তি হয়েছিস, তুই একটু ভালো করে সিরিয়াস হ, সিরিয়াস। তোকে সব জানতে হবে, তোকে একটা প্রশ্ন করব, তুই ভুরভুর করে উত্তর দিবি, কেউ এখানে পারুক আর না পারুক, বিকজ তুই গোয়েনকাতে চান্স পেয়েছিস, মানে ওয়ান অফ দ্য টপ কলেজ ইন কলকাতা, তোর অ্যাটিটিউডটা সেরকমই থাকবে। আমি জানি না তোর ডিকশনারিতে, মানে তোর পার্সোনাল ডিকশনারিতে জানি না বলে কোনো কিছু হয় না, তোকে সব জানতে হবে। স্যার আমার এখনো জানার বয়স হয়নি, জানার সময় আছে স্যার, জেনে নেবো স্যার, হবে না। তোকে যা বলবো সব জানতে। আমি সবাইকে বলছি না, আমি তোকে বলছি পার্টিকুলার। গোয়েনকা, সেন্ট জেভিয়ার্স, জয়পুরিয়া, ভবানীপুর, ভবানীপুর সোসাইটি,
এগুলো কলকাতার মধ্যে টপ টপ কলেজ। ডেবিট নোট ক্রেডিট নোট কখন? এটা একদম অ্যাকাউন্ট, আমি জিএসটি নিয়ে বলছিলাম না, অ্যাকাউন্টস এর জিনিস। বলো। রিটার্ন গুলো ক্রেডিট নোট আর রিটার্ন গুলো ডেবিট নোট। সেলস রিটার্ন করলে ডেবিট নোট? মানে না না না, আর না না বলবে না, হয় রাম নয় রাবণ, দুটোর মধ্যে যে কোনো অনেক ডিফারেন্স আছে। আমি রাম বলবো না, না তাহলে তারা রাবণ স্যার। সেলস, হ্যাঁ। আমি ধরো 1 লাখ টাকার একটা মাল কাস্টমারকে, কোনো আমার কাস্টমারকে 1 লাখ টাকার মাল বেচেছি, আমি একটা 10,000 টাকার ডেবিট নোট দিই, তাহলে কি হবে? তাহলে ও আমাকে কত টাকা দেবে? সেল মানে তো টাকা দেবো, তো মানে আমি সেল করেছি মানে ও আমাকে টাকা দেবে, আমার কাস্টমার মানে ও আমাকে টাকা দেবে, এই মাল বেচেছি ও আমাকে টাকা দেবে। তাহলে আমি 1 লাখ টাকার মাল বেচেছি, তারপরে ওকে একটা 10,000 টাকার ডেবিট নোট দিয়েছি, তাহলে ও আমাকে কত টাকা দেবে? এইখানেই তো খেলা। আর যদি ক্রেডিট নোট দিই, সেলের ক্ষেত্রেই বলছি, আমি 10,000 টাকার একটা ক্রেডিট নোট দিই। আমার কোশ্চেনটা বুঝতে পারলে, আমার কোশ্চেনটা ভালো করে বুঝো। আমি একটা কাস্টমারকে আমি 1 লাখ টাকার মাল বেচেছি, আমি একটা সেল ইনভয়েস রেজ করে দিচ্ছি, রাইট? এক্স একটা কাস্টমারকে আমি 1 লাখ টাকার একটা মাল বেচে একটা 1 লাখ টাকার ইনভয়েস দিয়ে দিচ্ছি, রাইট? ও আমাকে 1 লাখ টাকা দেওয়ার জন্য রেডি। ইন ইন দ্য মিন টাইম আমি ওকে একটা 10,000 টাকার একটা ক্রেডিট নোট দিলাম, ফার্স্ট আমি ক্রেডিট নোট দিলাম, ও আমাকে কত টাকা দাঁড় দেবে? কেন 10,000 কোনো এফেক্ট হবে না? 1 লাখ, 1 লাখ টাকার ইনভয়েস দিয়েছি, তারপর 10,000 টাকার একটা ক্রেডিট নোট দিয়েছি, মানে আমি ওকে একটা ক্রেডিট নোট আমার বুকস থেকে ইস্যু করে ওকে দিয়েছি, তাহলে ওর লেজারে কি হবে? আমি যাকে মাল বেচেছি, আমি তোমাকে একটু কনফিউজ করছি। আমি তোমাকে, আমি যাকে মাল বেচেছি সে আমার কাছে কি সান্নি ডেটাস না সান্নি ক্রেডিটার্স? যাকে বেচেছি, যাকে সেলিং বাস 1 লাখ টাকা দিয়েছি, তাহলে 1 লাখ টাকা যখন মালটা বেচলাম, তখন আমি কিন্তু একদম বেসিক জিনিসে যাচ্ছি, বেসিক অ্যাকাউন্টসে যাচ্ছি। 10 লাখ টাকা যখন আমি মালটা ওকে বেচলাম, পার্টিটা ধরে নিলাম এক্স একটা পার্টি, ঠিক আছে? মিস্টার এক্স একটা পার্টি, তাকে 10 লাখ টাকার মাল বেচেছি। এই যে মিস্টার এক্স কে 10 লাখ টাকার মালটা বেচলাম, জার্নালিটি কি হবে? কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে? হ্যাঁ, দিদাকে বলা হয় পরের দিন আসবে। আচ্ছা, মিস্টার এক্স কে আমি এ করবো কি, তাহলে আমি যদি 10 লাখ টাকার মালটা বেচি, তাহলে আমি কাকে, মানে সেল এন্ট্রি, জার্নাল এন্ট্রি কি হবে? যাকে বেচছি ডেবিট ডেবিট, সেলটা কি হবে? এবার আমি এই মিস্টার এক্স কে 10,000 টাকা ডেবিট নোট দিচ্ছি, কনফিউজ করো না, আমি সেলের এন্ট্রি ভুলে দিলাম। এবার 10,000 টাকাটা আমি আবার ওই এন্ট্রিটা হয়ে গেল, আমি সেলের এন্ট্রি করলাম, তাহলে সেলের মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল, সেলস অ্যাকাউন্ট 1 লাখ 1 লাখ, ক্লিয়ার? এবার আমি একটা 10,000 টাকার ডেবিট নোট দিচ্ছি। আমি কেন দেবো? ও তো আমাকে দেবে। কেন ও তোমাকে দিতে যাবে? আমি সেল করছি, আমি ডেবিট নোট দেবো বা আমি ক্রেডিট নোট দেবো? ও আমি দেবো? হ্যাঁ আমি দেবো, আমি সেল করেছি তো। আর পারচেজ করে ও দেবে? আমি আবার, আমি সেল নিয়ে কথা বলছি, আই এম নট কনসার্ন অ্যাবাউট পারচেস, আমি অনলি টক অ্যাবাউট সেলস। আমি কেন দেবো? আমি ডেবিট নোট বলছি, টাকা দেওয়ার কথা বলিনি। সেল করলে ও তোমাকে টাকা দেবে, একদম তুমি সত্যি কথা বলছো।
কিন্তু তুমি যে ডেবিট নোটের কথাটা বলছি, ডেবিট নোটটা কাকে দেবো? ডেবিট নোটটা আমি যদি ওকে দিই, মিস্টার এক্স কে যদি 10,000 টাকার একটা ডেবিট নোট দিই, তাহলে এন্ট্রিটা কি হবে? বিদ্যুৎ দেওয়া মানে কি অর্ডার তো হবে ডেবিট মেল মনে আছে তো কথা বলছি প্রথমে বলছি ডেবিট নোট। ডেবিট মানে 10,000 টাকাটা ডেবিট হবে। কোথায় হবে? মিস্টার এক্স এর খাতায় হবে। মিস্টার এক্স অলরেডি ডেবিটে আছে 1,00,000 টাকা। দেন আবার ওকে আমি 10,000 টাকা ডেবিট নোট চার্জ করছি। তার মানে 1,00,000টা বেড়ে 1,10,000 হলো। তাহলে মিস্টার এক্স আমাকে 1,10,000 টাকা দেবে। তাহলে আমার সেলটা, 1,00,000 টাকার যে সেলটা, আমি 10,000 টাকা আমি আরো বাড়ালাম। তার মানে আমি সেলসের খাতায়, মানে আমি কাস্টমারকে যদি আমি সেল করার পরে একটা ডেবিট নোট ইস্যু করি, তার অ্যাকচুয়াল যে সেল ভ্যালু, সেই ভ্যালুটাকে আরো বাড়ালাম। ডেবিট নোট, ডেবিটটা ডেবিটই হয়। ডেবিট নোট মানে ওটা ডেবিটে যাবে। আর অলরেডি সেল মানে সেটা ডেবিটই আছে পার্টিটা। তাহলে দুটো ডেবিট মার্চ হয়ে ডেবিটটা বাড়লো তো। তাহলে এখানে এন্ট্রিটা হবে কি, যে এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট হবে। এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট হবে, বাট আন্ডার ডেবিট নোট, নট সেল। এবার ডেবিট নোট কেন হবে স্যার? এন্ট্রিটা তো সেম হচ্ছে, তাহলে ডেবিট নোট কেন হবে স্যার? আপনি তো বলছেন মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল 1,00,000 টাকা, আবার বলছেন মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল 10,000 টাকা। তাহলে ডেবিট নোট কেন? হোয়াট ইজ ডেবিট নোট? ডেবিট নোট কনসেপ্টটা কি? কখন ডেবিট নোট হয়? স্যার আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন? আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, মানে আমি গর্ব করছি না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা আচ্ছা, যা টিচার আছে, যারা যারা এখানে সব পড়ায় না 11-12, বা আমার এরিয়াতে থাকতো, আমার কাছে হাওড়াতে 20টা স্টুডেন্ট, 10-12টা স্টুডেন্ট এখন আছে, আরো বাসবে বোধহয় এই মাস থেকে। তারা 11-এ পড়ে, 11-12, বাচ্চা বাচ্চা নেই তারা। তো এক একজন 1,400-1,500 টাকা করে নেয়, 1,400-1,500 টাকা করে 11 স্টুডেন্টদের নেয়। কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু। মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছে, জার্নাল বলতে পারে না। স্যারের কাছে 1,400 টাকা মাইনে দিয়ে ফেলে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আচ্ছা আচ্ছা টিচার কেন শুনিয়ে দেবো, আপ টু এম.কম লেভেল পর্যন্ত। আচ্ছা, এখন সত্যি টিচার তুমি মানে খুব কম টিচার হয়তো আছে ধরে পড়ায় বলবার। বেসিক জিনিসটা না বুঝতে পারলে আমি ডেবিট নোট ক্রেডিট নোট করে দিলাম। তুমি যদি এরকম ডেবিট নোট ক্রেডিট, আমি তোমাকে বলছি সিম্পল জিনিস, এই যে তুমি যে ডেবিট নোট ক্রেডিট নোটটা করছো না, রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ব্যাপারটা যদি করো, এখানে যদি করে দাও, তুমি করে দিলে তোমার ভুল কিছু নেই। তুমি করে দিলে, না বুঝে সাবমিট করে দিলে, একটা নোটিশ এলো, তোমাকে ডিপার্টমেন্ট থেকে তোমাকে ডেকে পাঠাবে, ওরা 2,00,000 টাকা পেমেন্ট করতে হবে। তুমি 2,00,000 টাকা পাবে কোথায়? তোমার তো মাইনে 10,000 টাকা ভাই। তোমার বস তোমাকে গালাগালি করবে। টি ফরম্যাট, সবাই টি ফরম্যাট, এটা এখানেই বসে, কেন বসে না বলতে কারো কেন বসে কোনো উত্তর না, নেই। এটা সেটা নিয়ম রুলস। সব একমাত্র তারা কলেজে প্রফেসরদের ভালো করে পড়ালে সব তো পড়ানো কলেজের, আমাদের সময় একটা কলেজের প্রফেসর ছিল, তুমি বই পাবে এখনো, মার্কেটে আছে, কলেজ স্ট্রিটে গেলে দেখবে, বিকমে ফার্স্ট ইয়ারে একটা পেপার আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ বোস অ্যান্ড দাসু, বাসু অ্যান্ড দাস, বাসু অ্যান্ড দাস, ওই বাসু অ্যান্ড দাসের বাসু যে ভদ্রলোক, ওর ফুল ফর্ম হচ্ছে ডক্টর রথীন্দ্রনাথ বাসু। এই ডক্টর রথীন্দ্রনাথ বাসু কে জানো? সুরেন্দ্রনাথ কলেজে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম.কম ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওনার কোয়ালিফিকেশন এম.কম, বিকম তো আছেই, সিএ, সিএস, আইসিডব্লিউ, পিএইচডি, পিএইচডি। বই বেরোয় এখনো মার্কেটে, বই আছে বাসু অ্যান্ড দাসের, থিওরিটিক্যাল বই দেখবে, এখন মোটা বই আছে। এবং ছয় ছোট্ট লোক, মাথায় চুল কম, ফর্সা করে দেখতে, এখনো, এখন তো সুরেন্দ্র না, এখন তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে বসে। তাহলে আমার যদি সেলের ক্ষেত্রে আমি যদি ডেবিট নোট বাড়াই, সেলটার ক্ষেত্রে আমি যদি একটা কোনো ইনভয়েস করি, সেটাতে যদি আমি সেল করি, তাহলে আমার সেলটা বাড়লো। তাহলে ডেবিট নোট করলে সেল বাড়ে, আর ক্রেডিট নোট করলে সেল আমার কমে। এবার স্যার উল্টো, তাহলে
ডেবিট নোট করলে এটা আমি কিন্তু সেলস এর ক্ষেত্রে বললাম, পারচেসের ক্ষেত্রে বললি কিন্তু পার্সেলের ক্ষেত্রে পুরো আবার কনসেপ্ট উল্টো। সেলস এর ক্ষেত্রে যদি ক্রেডিট নোট করি তাহলে সেলটা ড্রপ করে, মানে সেলটা রিডিউস করে। আর সেলস এর ক্ষেত্রে যদি ডেবিট নোট করি সেলসটা বাড়ে। দাও জল দাও, গলা শুকিয়ে যাচ্ছে, দাও। তো এবার এবার আমাকে একটা কথা বলো, স্যার এই যে সেলস এর ডেবিট নোট আর ক্রেডিট নোট, আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, তাহলে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড বুঝলেন। রেজিস্টার্ড মানে আমার দুটো, যদি দুজনেই সামনের লোকটা আর আমি কাস্টমার এবং সাপ্লায়ার দুজনেই যদি রেজিস্টার্ড হয় তাহলে রেজিস্টার্ড ডেবিট নোট ক্রেডিট নোট যাবে। আর যদি আনরেজিস্টার্ড কোনো কাস্টমারকে সেল করে থাকে তাহলে সেটা আনরেজিস্টার্ডে যাবে, রাইট? প্রশ্নটা এখানে, স্যার সেলস এর ক্ষেত্রে আর ডেবিট নোটের ক্ষেত্রে আমি তো জার্নাল এন্ট্রি দুটোই বললেন সেম, তাহলে ডেবিট নোট কেন বললেন, সেলস কেন বললেন? খুব একটা সিম্পল উদাহরণ দিয়ে বলুন, খুব একদম ছোট্ট উদাহরণ, বোঝার মতো জিনিস। তোমার বাড়িতে কোন একটা রাজমিস্ত্রির কাজ করা, সেটা ঘর ভেঙে বড় করতে হবে বা বাথরুম বানাতে হবে, যা ইচ্ছা করছে, right? ভালো করে বুঝো, তুমি দোকানে গেলে, ইট বালি সিমেন্ট যেখানে আছে সেখানে গেলে, সেখানে গিয়ে তোমার যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি ওর কাছ থেকে মাল চাইবে, রাইট? সে ওই মালের জন্য তোমাকে একটা বিল করে দেবে। আর তুমি তাকে বললে দাদা আমাকে একটা ভালো রাজমিস্ত্রি দেখে দিন যে এই কাজটা আমার করে দিতে হবে, আমার ঘরে না আমি এইটা বানাবো। ও বলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, আমার কাছেই রাজমিস্ত্রি আছে, রাইট? কি মজুরি পড়বে? না আমার 800 টাকা রোজ আছে, ঠিক আছে। ও একটা রাজমিস্ত্রিও দিল, মাল মেটেরিয়ালস, মাল মেটেরিয়ালস এর জন্য যে বিলটা করলো সেটা করলো সেলস ইনভয়েস, কারণ ওই টাকাটা ও নিজের বিজনেসে ঢুকবে। আর এই যে লেবারটা বা রাজমিস্ত্রি যেটা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিল, ওর পরিচিত কাউকে পরিচিত করলো, করে দিল, পাঠালো কাজটা করানোর জন্য। তুমি ওকে জিজ্ঞেস করলে দাদা রাজমিস্ত্রির পেমেন্টটা কাকে করবো, রাজমিস্ত্রিকে করবো না আপনাকে করবো? ও বলল আপনি আমাকেই করুন। তাহলে মালটা বেচছে তখনও তোমাকে ইনভয়েস করে টাকাটা নিচ্ছে, যেটা ওর বিজনেসের টাকা। আর রাজমিস্ত্রি 800 টাকা নেবে, সেই 800 টাকাটা তোমার কাছ থেকে নিয়ে ও ওকে দিচ্ছে, ওর নিজের কোনো প্রফিট নেই, ঠিক আছে? ওইটা হচ্ছে কিচ্ছু নেবে না, রিইম্বার্সমেন্ট, মানে ওর টাকাটা ও কিন্তু তুমি ওকে বললে যে ঠিক আছে দাদা 10 দিনের যা কাজ 800 টাকা পার ডে, এই কাজটা করতে কদিন লাগবে, বললো 10 দিন। ও 10 দিনে 800 টাকা করে 8,000 টাকা তোমাকে একটা ইনভয়েস দিচ্ছে না, ও দিচ্ছে বিল অফ সাপ্লাই, যেটাকে ইন টার্মস অফ অ্যাকাউন্টিং এ বলছে ডেবিট নোট। ও কিন্তু ওই রাজমিস্ত্রিকে প্রত্যেকদিন নিজের পকেট থেকে 800 টাকা পেমেন্ট করে দিচ্ছে তোমার হয়ে, আর তোমার কাছে ও পুরো 8,000 টাকাটা ক্লেম করছে অ্যাজ বিল অফ সাপ্লাই, যেটা তোমার অ্যাকাউন্টিং এর চার্জ হচ্ছে ডেবিট নোট। হ্যাঁ, ও বলেছে আমি মাল, ও বলেছে দাদা আমি ওর পরিচিত লোক, ও বলেছে আপনাকে যেদিন মালের পয়সা দেবো সেদিন আপনার লেবারের পয়সা একবারে মিটিয়ে দেবো, 10 দিনের কাজ হবে, এক গাড়ি বালি লাগবে, এক বাড়ি সিমেন্ট লাগবে, এই লাগবে সেই লাগবে হ্যান লাগবে, মালের দাম 50,000 টাকা, রাজমিস্ত্রির দাম 8,000 টাকা, 58,000 টাকা, আমার মাল কাজ শেষ, আপনাকে আমি 58,000 টাকা দেবো, আপনি আমাকে বিল করে দিন, আমি রোজ রোজ পয়সা দিতে পারবো না। আর একটা উদাহরণ দিয়ে বলি, তুমি একটা বিল্ডিং এর ভাড়া নিয়েছো, কোন একটা বিল্ডিং এর ভাড়া নিয়েছো, কোন একটা অফিস ভাড়া নিয়েছো,
অফিসে যার কাছ থেকে ভাড়া নিচ্ছ সে তোমাকে প্রত্যেক মাসে রেন্ট বিল পাঠায়, ঠিক আছে? ভাড়া নিয়েছো, রেন্ট বিল পাঠায়, তুমি রেন্ট অনুযায়ী রেন্টের বিল অনুযায়ী ওনাকে পেমেন্ট করে দাও, ঠিক আছে? আর অফিসের ভেতর যে ইলেকট্রিসিটিটা সেটা কি তোমার নামে? তোমার নামে নয়, তুমি ইউজ করো। ইলেকট্রিসিটিটা কার পেমেন্ট করার কথা? হ্যাঁ, আবার পেমেন্ট করো, ওনারও পেমেন্ট করো। ওনারের পেমেন্ট করার কথা, কিন্তু তুমি ইউজ করো। তাহলে ভালো করে বুঝো, ওনারের বিলটা কার নামে আসে? ওনারের। ওনার নামে। তাহলে ওনার বিলটা প্রত্যেক মাসে পে করে দেয়, তাহলে পে করে দিয়ে কি চুপ করে বসে থাকে? আরে রেন্টের মধ্যে বিল, দিয়ে দেয়। ওই বিল, না রে বাবা, আলাদা কমেন্ট কইছো, আমি আবারও বলছি, যেটা জানো না সেটা বলো না, বিপদে পড়বে। রেন্টের বিল সেপারেট করলো, তুমি রেন্টটা ইউজ করছো প্রত্যেক মাসে, তুমি ইলেকট্রিসিটিটা ইউজ করছো, এবার ইলেকট্রিসিটির যে বিলটা, সেই বিলটা তো ওনারের নামে আসে, তোমার নামে তো আসে না। তাহলে ওনার কিন্তু টাইম টু টাইম তোমাকে পেমেন্ট করে, ও কিন্তু বিলটা পেমেন্ট করে দেয়। যে বিলটা পেমেন্ট করে দেয় সেই বিলটা বিল অফ সাপ্লাই করে তোমার কাছ থেকে ক্লেম করে নেয়, যেটা তোমাকে ডেবিট নোট কপি করে, ওটা আলাদা করে করে। ওটা কিন্তু রেন্টের ইনভয়েসের সাথে নেয়, রেন্টের ইনভয়েস একটা আলাদা কপি, বিল অফ সাপ্লাই এর একটা আলাদা কপি, যেটাকে বলে রিমেম্বার্সমেন্ট অফ এক্সপেন্সেস। যেটা তোমার খরচও, তুমি করেছো, ও তোমার বিহাফে পেমেন্ট করে দিচ্ছে, যেটা তোমার কাছ থেকে ও ক্লেম করে নিচ্ছে। এটার অনেকগুলো নাম আছে, কেউ বলে বিল অফ সাপ্লাই, কেউ বলে ডেবিট নোট, কেউ বলে সাপ্লিমেন্টারি ইনভয়েস, অনেকগুলো জায়গায় অনেক রকম নাম শুনবে। এইটা হচ্ছে ডেবিট নোট আর ক্রেডিট নোটের কনসেপ্ট। মানে ডেবিট নোট কখন হয়? সেলটাকে যদি বাড়াতে হয় বা এক্সট্রা যদি কোনো কিছু ক্লেম করতে হয় তাহলে সেটা ডেবিট নোটে যায়। আর ক্রেডিট নোট মানে আমি একটা সেল ইনভয়েস করেছি, রাইট? কোনো একটা কাস্টমারকে সেল ইনভয়েস করলাম, সেই কাস্টমারটা আমাকে মালটা পাওয়ার পরে সে বলল আমার 5টা মাল খারাপ বেরিয়েছে, আমি 5টা মালের পয়সা দেবো না, আমি তোমাকে 5টা মাল পাঠিয়ে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে? ওই 5টা মাল যে তোমাকে রিটার্ন করলো, তোমার ওখানে তুমি বুকসে গিয়ে তুমি একটা ওই পার্টির নামে একটা ক্রেডিট নোট ইউজ করবে। তাহলে 5টা মালের যা দাম, ওই 1,00,000 টাকা থেকে ওই 5টা মালের দাম কমে ব্যালেন্স টাকাটা রয়ে গেল, যখন টাকা ও দেবে তখন ব্যালেন্স টাকার সাথে ওটা অ্যাডজাস্ট হবে। মানে তোমাকে তখন একটা ক্রেডিট নোট দিতে হবে, ওই ক্রেডিট নোট কপিটাই যদি ও কোম্পানি হয়ে থাকে তোমাকে পাঠাতে হবে, যেটা ওর কাছে গেলেই ওটা তোমার ঘর থেকে তোমার তোমার কাছে ওটা ক্রেডিট নোট, কারণ তোমার সেলটা তুমি তোমার সেলটা ক্রেডিট নোটটাকে ড্রপ করছো, কিন্তু যখন তোমার তোমার ঘর থেকে চৌকাট থেকে বেরিয়ে কাগজটা চলে গেল ওর কাছে, তখন ওর কাছে ওটা ডেবিট নোট। স্টোরটা বেড়ে যাচ্ছে। বলো কোথায় কি করছো? শিশুদের প্রচুর খাচ্ছে না, যা পাচ্ছে ফুসে খাসে খেয়ে নিয়ে মরে গেছে। একটা যাওয়া ক্যান্সেল ছিল, ও এখন হচ্ছে না। কি হচ্ছে? কারণ কোম্পানি নতুন বেরিয়েছে 50% অফ, ক্যান্সেল হলে তারা 3 কিলোমিটার ভিতরে 50% অফ করে সবাই আমি ক্যান্সেল করলাম, আমার 3 কিলোমিটার হাফ টাকা দিয়ে আমি ক্যান্সেল করে তোমরা নতুন আছো, তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা হবে, বাট হয়ে যাবে, ক্লাস মিস করো না। ঠিক আছে? বুঝতে পারছো তো যা বলছি? কোনো অসুবিধা নেই তো? বলো কোথায় প্রশ্ন আছে, বলো বলো। অলরেডি 9:30 বেজে গেছে, এবার তোমরা 10 মিনিট বলো তোমার কোথায় প্রবলেম আছে। এই 1 মিনিট, এই আস্তে আস্তে শোনো, এই সবাই ওর প্রশ্নটা শোনো, এক মিনিট, ওর প্রশ্নটা বলো। কে পাঠায়? বলো, কে পাঠায়? ড্যামেজ হওয়ার পর কে পাঠায়? বায়ার। বায়ার মানে পারচেজার। তাহলে পারচেজার যদি তার বুকসে ডেবিট নোট করে তাহলে তোমার কাছে কি হবে? ওটা ক্রেডিট নোট। ক্রেডিট নোট মানে সেলসে ক্রেডিট নোট, তুমি সেলার। বায়ার যদি ডেবিট নোট করে তাহলে সেলারের কাছে ওটা ক্রেডিট নোট হবে। তাহলে সেলারের কাছে ক্রেডিট নোট মানে একটু আগে বললাম,
সেল অ্যামাউন্ট কমবে, তাহলে সেল অ্যামাউন্ট যদি কমে তাহলে তার টাকার অ্যামাউন্টটাও কমবে, সে তোমাকে টাকাটাও কম দেবে। তাহলে তার কাছে তোমার কাছে যেমন টাকার অ্যামাউন্টটা কম আসছে, তার কাছে তার কোয়ান্টিটিটাও কম আসছে, মানে যে কম কিনছে তাই কম টাকা দিচ্ছে। আর তুমি ক্রেডিট নোট করছো, মানে যা বেচার কথা তার থেকে তুমি কম বেচছো, তাই জন্য টাকাও তুমি কম পাচ্ছ। কলেজে পড়ে, আমার অফিসেই আছে, ওই যে মেয়েটির কথা বললাম না আমার অফিসে আছে, সে এখন টেটাস কেটাস বলতে পারে না জানো। কলেজে পড়ে? মানে চাকরি করে, কলেজে পড়ে সবকিছু করে চাকরিতে ঢুকেছে, রসুন নতুনই ঢুকেছে, ছয় ছোট্ট মানুষ, ছয় ছোট মানে ঠিক আছে, হাইটটাই ঠিক আছে, কিন্তু বেশি বয়স নয়, কিন্তু কোনো কনসেপ্ট নেই, টেটাস কেটাস বোঝে না, সোর্সে রেফারেন্সে ঢুকেছে। হ্যাঁ কি বলছো? এখন মানে সোর্সে ঢুকেছে, ও আগে কয়েকটা জায়গায় কাজ করেছে, ও বোধহয় এখন বোধহয় কত পায়, 22,000 টাকা। কাজে কিছু বলতে পারে না, দেখো এই মৃত্তিকা, কাজে কিছু বলতে পারে না, কাজে ক নেই, ড্রেস জুসা হাব ভাব যদি দেখো না, ক্যাটরিনা কাইফ ফেল। অফিসে আসে না, খট 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 করে আওয়াজ হয়, চোখে আইলাইনার মাইলাইনার লাগিয়ে এবার মেকআপ ফেকআপ করে আসে একদম। আর সিস্টেমে বসে, সিস্টেমে বসে ওর কাছে যদি একটা বিল দাও না, দেখতে থাকবে, কে এসে বলবে একটু বিলটা দাও তো আমি করে দিই, মানে নিজে করবে না, নিজে করতে গেলে তো ভুলভাল। আরো যারা আছে তারা হেল্প তো করবে, আমার কাছে খুব একটা আসে না, আর তুই নিজে কর, একদম তুই ভুল কর, ভুল করে তোর বস তোকে ডেকে পাঠাবে দেখতে পেয়ে, চিল্লা চেঁচামেচি করবে, আমি তোকে তখন গিয়ে শান্ত করে দিয়ে আসি। কারণ তুই না না হাতে নিজে হাতে করলে, আমি যদি বলে দিই প্রত্যেকদিন, তুই বলে দিলে বলতে পারবি, কিন্তু তুই যদি এক্স এর জায়গায় ওয়াই দেয়, তুই আর ওয়াইটা করতে পারবি না। না না 22-23 নয়, হবে 27-28 হবে। চাকরি করেছে, বেশ কিছুদিন চাকরি করেছে অন্যান্য জায়গায়। কোথায় অসুবিধা বলো, আজকে যা বললাম, যতটা বললাম, কোথায় গিয়ে অসুবিধা? হচ্ছে আস্তে আস্তে clear হচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে কিছুটা economy এ একটু প্রচুর problem হচ্ছে না, বুঝতে আজকে একটু একটু ক্লিয়ার হচ্ছে। আমি আবারও বলছি, জিএসটি তে একটু প্রবলেম হবে, আরে এখানেই দিয়ে না শিখে দিই। আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে, ট্যালির মতো অত ইজি হয়ে যাবে, ট্যালির মতো এত জিনিসটা নেই, বাট হয়ে যাবে। এই ডেটটা কি হবে, নাম্বার গুলো বলছো। এই ডেটটা বলো কবে কি হবে, কোন শুক্রবার? আরে এইখানে কেন এই যে প্রভাব লেখে ভাই, আসছে তো কালকেই শুক্রবার, আমাদের গ্রুপে চাকরি নেই। তাহলে পরের শুক্রবার হবে। গার্জিয়ান নেম, হ্যাঁ গার্জিয়ান নেম হ্যাঁ দেখলে আমারটা লেখছে টোটাল মন্ডল। কখন পড়া থাকে? তো হাতটা 8টার সময় এসো। আমাদের একটা দিয়ে পড়া এই রে, গার্জিয়ান নেম কমপ্লিট কোন লাগবে সেইটা লেখ হ্যাঁ এরকম নেই ওপর দিয়ে লিখে এখানে নিচে এখানে নাম লিখে দেয় নাম কর পড়া হয়ে যাবে। একটা দিন একটু ম্যানেজ করতে পারবে না? নেক্সট শুক্রবার, এই শুক্রবার কালকে বলছি না, আজকে করে কালকে আর মাথায় কিছু থাকবে না। মোবাইল নাম্বার নিচে নিচে লিখে সুশান্ত কি হয়েছে? সুশান্ত সেই কি নাম নাম্বার হ্যাঁ, নাম লিখে দাও। আমাকে একটা গ্রুপে দিয়ে দিও ছবি তুলে, আমার নামের নিচে ঠিক আছে? নাম্বারটা 86 কি করতে তো অনলাইন দিয়েছে তো। আগে তো আমি আরে আমি ডবল লাইন করে দিয়ে ওই নাম্বার 06 লাইন আরে গাড়ি আছে নাম্বার 9903 গার্জেন লাইন দেবে। ডবল ওয়ান মাদার ফাদার ডবল ওয়ান নাইন মানে কাকে দেব গার্জেন মানে বাবা বা মা কাউকে দেবে একটা, আর নাম্বার কান তুই পারিস কোন তোমার নাম্বার দিয়ে রাখবেন। আমাদের সঙ্গে সবাইকে এক্সেল জয়েন করে দিই
মানে কি এখানে তাহলে class না ওই রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন রেজিস্ট্রেশন নিতে হবে তো, তবে অ্যাডমিশনের ফর্মটা ফিল আপ করতে হবে তো, নাহলে সার্টিফিকেট আসবে না। স্যার আপনার অ্যাটেন্ডেন্স দেন এই অ্যাটেন্ডেন্স দিবি দাদা কিন্তু বলেছে ফাইন করবে একদিনও আর একটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিস ট্যালি চোরে আলাদা করে ট্যালি হ্যাঁ আমি আগের দিন জেনে কালকে করেছি বুধবার দিন করে নিবি ওটা করে আইসামি কোথায় অরিন্দম মন্ডল যে কদিন আছে সে কদিনের স্যার কবে এই লাস্টটা কি অরিন্দম মন্ডল এইচ টু যা 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 অলোক মন্ডল অলোক হ্যাঁ আর দাদার লোক না আমরা একটু ফোরজি এটা একবার জিজ্ঞেস করে নে দাদা, ইএসই হবে, নো হবে না। 4710 আমাদের তো নাম্বার হ্যাঁ? 91 পরের দিন আমাদের কে কে আসেনি বলো তো? তোমাদের কাছে তোমাদের কাছে কিষান আছে, সহেলি কিষান আর বিজেপি আসেনি। এদিকে সুতি আসেনি। ও বললো আসবে না তারপরে তোমাদের কজন আসেনি? তোমাদের তিনজন, তোমাদের তিনজন আর এদিকে দুজন, পাঁচজন, চারজন। ওদের কখন আই যাচ্ছে এখানে কি দেবো স্যার এমআই কি আইয়ে তো ও মিক্রো এগুলো তো দাদাকে একবার জিজ্ঞেস করে এখানে আবার ইন্টারনাল এগুলো পরিবার হলে এইভাবে দাদাকে একবার জিজ্ঞেস করে তখন এসে দাদাকে টিএ এমএওয়াই দাদাকে জিজ্ঞেস করে, আমি বলতে পারি বাট দাদাকে একবার জিজ্ঞেস করে। হ্যাঁ সেক্টর 5 হ্যাঁ হ্যাঁ সব বেরোবো, আমিও বেরোবো। তোমরা জানাও গ্রুপে, শুক্রবার বলছে তো, ওদেরকে বলেছি একটু ম্যানেজ করতে, নেক্সট শুক্রবারে 8টা থেকে বলেছি। শুক্রবার 8টা দিয়ে মানে বৃহস্পতি হ্যাঁ পর একটা ক্লাস মিস আছে তো, একটা ক্লাস করে নাও একটুখানি। এই রেকর্ডিংটা কিভাবে স্টপ করবো? এখানে স্টপস শেয়ার করে দিই নিচে নিচে হ্যাঁ হ্যাঁ শেয়ার শেয়ার এটা তো শেয়ার, এখানে তো অন্য জায়গায় হয়ে গেল, আর একজন আছে লাইনে, সেইটা হচ্ছে। ইয়ে বন্ধ করো বন্ধ করবো? হ্যাঁ এইটা রেকর্ডিং স্টপ এইখানে।